নমস্কার, আপনারা শুনছেন গল্পবাবুর আসর। আমাদের আজকের নিবেদন গোয়েন্দা বাসব সিরিজের গল্প তরঙ্গে তরঙ্গে অবলম্বনে অন্তরালে। বাংলা সাহিত্যের কাল্পনিক গোয়েন্দা চরিত্রগুলির অন্যতম গোয়েন্দা বাসব সাহিত্যিক কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের অসামান্য সৃষ্টি। কলকাতার এক ধনাঢ্য ব্যবসায়ী হঠাৎ খুন হয়ে যান এক পার্কে। তার মৃতদেহ পড়ে থাকে পার্কের এক সাঁকোর ওপর। কী জন্য এই খুন? এ কি নিতান্তই অর্থ আত্মসাতের জন্য, নাকি এর অন্তরালে আছে অন্য কোনো রহস্য? জানতে হলে শুনতে থাকুন রহস্যভেদী বাসব সিরিজের আজকের গল্প অন্তরালে। বেলা তখন 8:30। শীতের সকাল। বাসব নিজের হ্যাঙ্গারফোর্ড স্ট্রিটের বাড়ির বাইরের ঘরে বসে সিগারেটে রিং বানাচ্ছিল। দিন কয়েক আগে ও একটা হত্যা রহস্যের সফলজনক পরিসমাপ্তি ঘটিয়ে এখন বিশ্রাম নিচ্ছে। ইচ্ছে ছিল শৈবালকে সঙ্গে নিয়ে কলকাতার বাইরে ঘুরে আসবে কয়েকদিন, কিন্তু শৈবাল ছুটি সংগ্রহ করতে না পারায় পরিকল্পনাটা সুষ্ঠু রূপ নিতে পারেনি। বাসব শেষবারের মতো সিগারেটের টান দিয়ে টুকরোটা ফেলে দিল অ্যাস্ট্রেতে। ওয়াল ক্লকের দিকে তাকালো। 8:35। এখনও শৈবালের দেখা নেই কেন? ওর চিন্তাকে উপহাস করে ঠিক সেই মুহূর্তেই ঘরে প্রবেশ করলো শৈবাল। কি হে ডাক্তার, আজ এত লেট যে? শৈবাল বসতে বসতে বলল, আরে তোমার মতো তো আর ঝাড়া হাত পা নই। সংসারী মানুষ কত রকম ঝামেলায় ব্যস্ত থাকতে হয়। ঝামেলা? দাম্পত্য কলহে ব্যস্ত ছিলে নাকি? দাম্পত্য কলহে যে কি নিদারুণ মিষ্টতা আছে তা কি তুমি বুঝবে? একবার বিয়ে করেই দেখো না। বিয়ে? কথা দিচ্ছি ঘটক বিদায় নেব না। কোনো গোয়েন্দাকে কখনো বিয়ে করতে শুনেছ? শার্লক হোমস প্রভৃতি কাল্পনিক গোয়েন্দাদের কথা বাদ দিয়ে সত্যিকারের কোনো বিখ্যাত গোয়েন্দাকে বরের পিঁড়িতে সহজে উঠতে দেখবে না। সাম্প্রতিককালে এরকম চেষ্টা একজন করেছিল, কিন্তু শেষকালে নিজের বউয়ের হাতে গুলি খেয়েই মারা পড়তে হলো বেচারাকে। কীরকম কীরকম? বাসব একটা সিগারেট ধরিয়ে বলল, আমেরিকার সুবিখ্যাত বেসরকারি গোয়েন্দা আলফ্রেড গ্রের নাম শুনে থাকবে। গ্রের কর্মকেন্দ্র ছিল নিউ ইয়র্ক। ভদ্রলোক বহু জটিল তদন্ত দ্রুত সমাধান করেছিলেন। চোর, ছেঁচোর, গুন্ডা, খুনিদের কাছে তিনি বিভীষিকা রূপে বিরাজিত ছিলেন। হেন গ্রেট সঙ্গে টাইম স্কোয়ারের মোড়ে সাক্ষাৎ হলো একদিন লিডিয়া চ্যাপসানের। আর প্রথম সাক্ষাতেই রং ধরল, এবং পরের হপ্তায় বিয়েও হয়ে গেল দুজনের। তারপর কি হলো জানো? বিয়ের পরের দিন গভীর রাতে ঘুমন্ত গ্রেকে গুলি করে মারল লিডিয়া। কেন? এভাবে মারার উদ্দেশ্য? উদ্দেশ্য খুবই জোরালো ছিল। গ্রের চেষ্টাতেই নাকি লিডিয়ার বাবা নোট জাল করার অপরাধে ধরা পড়ে 11 বছরের জন্য জেলে যেতে বাধ্য হন। তারই প্রতিশোধ নেবার জন্য লিডিয়া এই রকম পরিকল্পনা করে গ্রেকে নিজের হাতের মুঠোর মধ্যে এনে হত্যা করে। অবশ্য লিডিয়া তার প্রকৃত নাম নয়, কাজেই বুঝতে পারছো। আমাদের দেশটা আমেরিকা নয়। শৈবাল আলোচনার মোড় ঘোরালো। তুমি আজকের কাগজ পড়েছ? না, ওই খাড়াবড়ি থোড় রোজ আমার ভালো লাগে না। সংবাদে কোনো বৈচিত্র্য না থাকলে আমার কাছে সংবাদপত্র সম্পূর্ণ অর্থহীন ডাক্তার। আজকের কাগজে কিন্তু তোমার মনের মতো একটা সংবাদ আছে। তাই নাকি? কোথায় দেখি? শৈবাল টিপয়ের উপর থেকে আনন্দবাজারখানা তুলে নিয়ে তৃতীয় পাতার এক জায়গায় আঙুল নির্দেশ করে বলল, পড়ে দেখো। বাসব বলল, তুমিই পড়ো শুনি। শৈবাল অনুচ্চ গলায় পড়ল, গতকাল রাত্রে রবীন্দ্র সরোবরে একটি সাঁকোর ওপর দক্ষিণ কলকাতার ধনাঢ্য নাগরিক শৈলবিকাশ চৌধুরীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তার মস্তকে গভীর ক্ষত বিদ্যমান। কে বা কারা তাকে এইভাবে হত্যা করেছে তার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না।
সংবাদে প্রকাশ, গতকাল প্রায় 11টার সময় তিনি একটি বিবাহ উৎসবে যোগ দিয়ে নিজের গৃহ অভিমুখে প্রত্যাবর্তন করছিলেন। পথেই এই দুর্ঘটনা ঘটে। জোর তদন্ত চলছে। বড়লোক হওয়ার অনেক ঝামেলা। সংবাদটি ছোট হলেও গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই দুর্ঘটনা সম্বন্ধে যেটুকু আমরা জানতে পারলাম, তাতে কোনো ব্যতিক্রম তোমার চোখে পড়ছে কি? ব্যতিক্রম? কই না তো। ব্যতিক্রম আছে বই কি। বেশ, আমি বলছি শোনো। শৈল বিকাশ চৌধুরী একজন ধনী লোক। তার নিশ্চয়ই মোটর কার আছে। অথচ তিনি নির্জন লেকের মধ্যে দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন কেন, বলতে পারো? যদি কিছুক্ষণের জন্য ধরে নেওয়া যায় তার গাড়ি ছিল না, তবু তিনি পায়ে হেঁটে বাড়ি ফিরবেন কেন? লেকের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলেন তখন অনুমান করা যায় সাধারণ এভিনিউয়ের কোনো বাড়ি থেকে বেরিয়ে তিনি হয় টালিগঞ্জ ব্রিজের দিকে যাচ্ছিলেন, নয়তো ঢাকুরিয়া বা যাদবপুরের দিকে যাচ্ছিলেন। কাজেই তাঁর গন্তব্যস্থল কাছাকাছি ছিল না। এক্ষেত্রে গাড়ি না থাকলেও তিনি ট্যাক্সির সাহায্যে বাড়ি ফিরবেন। তাই নয় কি ডাক্তার? তাই তো। তুমি কি বলতে চাও ভদ্রলোকের গাড়ি রাস্তায় অপেক্ষা করছিল? তিনি অন্য কোনো কারণে ওখানে গিয়েছিলেন? আমার ধারণা যে কোনো উপায়ে কেউ তাকে ওখানে নিয়ে যেতে বাধ্য করেছিল। বাহাদুর এসে সংবাদ দিল বাইরে একজন ভদ্রলোক অপেক্ষা করছেন। বাসব তাকে এখানে নিয়ে আসতে নির্দেশ দিল। কয়েক মিনিটের মধ্যেই দীর্ঘাকায় দৃঢ়দেহী এক ভদ্রলোক ঘরে প্রবেশ করলেন। বাসব তাকে বসতে অনুরোধ করল। ভদ্রলোক কোচে বসে পড়েই বললেন, আমি ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আসছি। আমি আপনার জন্য কি করতে পারি বলুন? আপনি কি মিস্টার বাসব বন্দ্যোপাধ্যায়? বাসব মাথা হেলিয়ে সম্মতি জানালো। আমার নাম তাপস দত্ত। বিশেষ প্রয়োজনেই আপনার কাছে আসতে হলো। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আজকের কাগজে শৈলবিকাশ চৌধুরীর মৃত্যু সংবাদ নিশ্চয়ই পড়ে থাকবেন। আমি সেই সম্পর্কেই এসেছি। উনি আমাদের ডিপার্টমেন্টের একজন প্রথম শ্রেণীর মক্কেল ছিলেন। 1,00,000 টাকা বিমা ছিল তাঁর। বাসব শৈবালের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, এখন এই টাকাটা আপনাদের শৈলবিকাশ চৌধুরীর নমিনিকে দিতে হবে, তাই না? কিন্তু টাকাটা দেবার আগে আমরা এই হত্যা রহস্যের মীমাংসা চাই। এইভাবেই যদি আমাদের বড় বড় মক্কেলরা খুন হতে থাকেন, তাহলে আমাদের কীরকম আর্থিক সংকটে পড়তে হবে তা নিশ্চয়ই আপনি অনুমান করছেন। এই কেসটিতে আমরা আপনার ওপরই নির্ভর করতে চাই। অবশ্য আপনার যা দক্ষিণা তা আমরা দেব। বেশ, আমার আপত্তি নেই। কাজ তাহলে এখনই আরম্ভ করা যেতে পারে। নিশ্চয়ই। প্রথমে আপনি আমাকে পুরো ব্যাপারটা বলুন, অর্থাৎ এই দুর্ঘটনা সম্বন্ধে আপনার যা জানা আছে। তাপস দত্ত বললেন, যা আপনারা কাগজে পড়েছেন তার চেয়ে এক পর্ণ বেশি কিছু আমার জানা নেই। রাত 3:30টার সময় সৌর্য বিকাশের ফোন পেয়ে আমি মিস্টার চৌধুরীর বাড়ি যাই, আর সেখানেই ব্যাপারটা আমি জানতে পারি। সৌর্য বিকাশটাকে? শৈল বিকাশ চৌধুরীর ছোট ভাই। মিস্টার চৌধুরী হত হয়েছেন এ কথা প্রথমে কে জানতে পারে? বিটের কনস্টেবল সেই থানায় খবর দেয়। মিস্টার চৌধুরীর পকেটে ভিজিটিং কার্ড ছিল। কার্ড থেকে ঠিকানা সংগ্রহ করে পুলিশের পক্ষ থেকেই বাড়িতে খবর দেওয়া হয়। মিস্টার চৌধুরীর বাড়িতে কে কে আছেন? ওর স্ত্রী রত্নমালা, 2 ভাই সৌর্য বিকাশ এবং চন্দ্র বিকাশ। আপনাকে এত তাড়াতাড়ি খবর পাঠানো হয়েছিল কেন, বলতে পারেন? আজ 15 বছর ধরে আমি চৌধুরী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। মিস্টার চৌধুরীর সঙ্গে আমার বিশেষ সদ্ভাব ছিল। সেই সূত্রেই তিনি আমার থ্রু দিয়ে বিমা করিয়েছিলেন। আপনাকে আমি আর 2টো প্রশ্ন করব। প্রথম, মিস্টার চৌধুরীর কত বয়স হয়েছিল? আর দ্বিতীয়, তাঁর নমিনিকে? 37 বছর বয়স হয়েছিল তাঁর। ছোট ভাই চন্দ্রবিকাশ চৌধুরী তার নমিনি। উঠে দাঁড়ালেন তাপস দত্ত। আমি এবার নিশ্চয়ই যেতে পারি? হ্যাঁ, আপনি এখন যেতে পারেন। তবে আমার কথা পুলিশকে জানিয়ে রাখবেন, আর মিস্টার চৌধুরীর ঠিকানাটা দিয়ে যান। বেশ। পকেট থেকে নিজের ঠিকানা লেখা কার্ড বের করে তার পিছনে শৈলবিকাশ চৌধুরীর বাড়ির ঠিকানা লিখে দিয়ে মিস্টার দত্ত বললেন, আমার ঠিকানাটাও রইল। তিনি বিদায় নিলেন। বাসব কার্ডটা তুলে ধরে বলল,
আমার অনুমান মিথ্যা হয়নি। মৃত মিস্টার চৌধুরীর বাড়ি যাদবপুর অঞ্চলে। আমি ভাবছি। শৈবাল বলল, স্ত্রী বর্তমান থাকতে ভদ্রলোক নিজের ছোট ভাইকে নমিনি করলেন কেন? হুম হুম, ভালো একটা পয়েন্টের ওপর তুমি মাথা ঘামাচ্ছ দেখে খুশি হলাম। চলো এখন বালিগঞ্জ থানা থেকে ঘুরে আসা যাক। অফিসার ইনচার্জের সঙ্গে আলাপ ছিল না বাসবের, কিন্তু পরিচয় দিতেই অত্যন্ত পরিচিতের মতো আহ্বান জানালেন ওসি অশোক রায়। কে সৌভাগ্য, আপনি? ভাবছিলাম আমি যাব আপনার কাছে। এই মাত্র ডিসির কাছ থেকে আপনার সম্বন্ধে ইনস্ট্রাকশন পেলাম। বাসব বলল, তাহলে তো আর কিছু বলার রইল না। এবার কাজের কথা আরম্ভ করা যেতে পারে। কী রকম বুঝছেন? টাকার লোভেই কেউ তাকে খুন করেছে। কী রকম? মৃত মিস্টার চৌধুরীর হাতের হীরের আংটি ও ঘড়ি অদৃশ্য হয়েছে। ওর সঙ্গে ওয়ালেটটাও পাওয়া যাচ্ছে না। হুম, ওয়ালেটে কত টাকা ছিল কিছু জানেন? মিসেস চৌধুরীর মুখে শুনলাম 100 টাকা ছিল। কোনো সূত্র পেয়েছেন? সূত্রের মধ্যে কেবল একটা রিভলভার পাওয়া গেছে। মৃতদেহের হাত তিনেক দূরে পড়েছিল। রিভলভারটি অবশ্য মিস্টার চৌধুরীরই। কোনো ছাপ পাওয়া গেছে রিভলভারে? না, বোধহয় দস্তানা পড়ে ছোঁড়া হয়েছিল। চেম্বারে 5টা গুলি আছে। একটা মিস্টার চৌধুরীর ওপর ব্যবহার করা হয়েছিল। বাসব চিন্তিতভাবে টেবিলের ওপর পেপার ওয়েটটা নিয়ে নাড়াচাড়া করলো খানিক। তারপর বলল, গুলি লেগেছে কোথায়? ডান দিকের কপালে। আচ্ছা, তার পকেটে আর কোনো কাগজপত্র ছিল? না, বিয়ে বাড়িতে যাওয়ার আগে ড্রেস আপ হবার সময় মিসেস চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি জোর দিয়েই বললেন, ওয়ালেট ও রিভলভার ছাড়া আর কিছু নেননি মিস্টার চৌধুরী। সব সময় কি তিনি নিজের কাছে রিভলভার রাখতেন? হ্যাঁ। বাসব অশোক রায়ের দিকে তাকিয়ে বলল, আমি কিন্তু মার্ডারের মোটিভ সম্বন্ধে আপনার সঙ্গে একমত হতে পারলাম না। অবশ্য অস্বীকার করছি না, হত্যাকারী মিস্টার চৌধুরীর ঘড়ি আংটি ও টাকা নিয়েছে, কিন্তু ওই সঙ্গে আরও কোনো গভীর উদ্দেশ্য তার সাধিত হয়েছে। কিসের ওপর নির্ভর করে আপনি একথা বলছেন, জানতে পারি কি? তার আগে আমায় জেনে নিতে দিন, মৃতদেহ কি পজিশনে পড়েছিল। ব্রিজের রেলিংটার ফুটখানেক এধারে পাশ ফিরে পড়েছিলেন মিস্টার চৌধুরী। ক্ষতস্থানটা মাটির দিকে ছিল। তার পোশাক পরিচ্ছদে খুব বিপর্যস্ত ভাব ছিল? না। তাহলেই দেখুন, চোরের যদি চুরি করাই উদ্দেশ্য হতো তাহলে সে সহজেই মিস্টার চৌধুরীকে আহত করে টাকা কড়ি নিয়ে সরে পড়তে পারত। অযথা কে আর খুন করার রিস্ক নিতে চাই বলুন? এক্ষেত্রে আরও একটা বিচিত্র ব্যাপার ঘটেছে। রিভলভারটা মিস্টার চৌধুরীর ছিল, অথচ হত্যাকারী অস্ত্রটা তার কাছ থেকে কেড়ে নিল কোনো রকম ধস্তাধস্তি না করেই। ধস্তাধস্তি হলে পোশাক পরিচ্ছদে একটা বিপর্যস্ত ভাব থাকতো, তাই নয় কি? আপনি ঠিকই বলেছেন। তবে এখন আমি জোর দিয়ে কিছু বলতে চাই না, তবে আমার নিশ্চিত ধারণা চুরি হত্যার আসল উদ্দেশ্য নয়। হত্যার মোটিভকে হালকা করার জন্য এই ধাঁধার সৃষ্টি করা হয়েছে। এখন আমাদের সবচেয়ে আগে কী নিয়ে মাথা ঘামাতে হবে জানেন? যখন অনুমান করা যাচ্ছে রিভলভারটা পকেট থেকে বের করার সময় হত্যাকারীর সঙ্গে মিস্টার চৌধুরীর কোনো রকম ধস্তাধস্তি হয়নি, তখন এটাই ভেবে নিতে হবে যে তিনি নিজেই ওটা বের করেছিলেন। কেন আর কীভাবেই বা ওটা হত্যাকারীর হাতে গিয়ে পড়েছিল? অশোক রায় বললেন, আপনার তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা আমি সর্বত্র শুনেছি, আর প্রথম সাক্ষাৎই আজ তার কিছুটা নমুনা পেয়ে আনন্দিত হচ্ছি। বাসব অল্প একটু হাসল, বলল, আপনা আপনার যদি সময়ের অভাব না হয় তাহলে এখন একবার আমাদের সঙ্গে ঘটনাস্থলে গেলে বিশেষ উপকৃত হবে। বেশ তো, চলুন। আর একটা কথা, মিস্টার চৌধুরীর রিভলভারটা একদিনের জন্য আমাকে ধার দিতে হবে। অশোক রায় বললেন, যদিও আমরা রিভলভারটা পরীক্ষা করে দেখেছি, ওতে আর কিছু দেখার নেই।
তবু আপনার কথা স্বতন্ত্র। তিনি ড্রয়ার থেকে কাগজে মোড়া অস্ত্রটা বার করে বাসবের হাতে দিলেন। থানা থেকে বেশ কিছুটা দূরে ঘটনাস্থল। নিজের জিপেই অশোক রায় বাসব ও শৈবালকে নিয়ে ওখানে গেলেন। সেখানে দুজন কনস্টেবল মোতায়েন ছিল। সাঁকোর ওপর টালির রাস্তায় এক জায়গায় রক্তের ছোপ লেগে রয়েছে। ইন্সপেক্টর বললেন, এখানেই পড়েছিলেন শৈল বিকাশ চৌধুরী। বাসব খুঁটিয়ে দেখল জায়গাটা। হাজার হাজার লেক ভ্রমণকারীর পদদলিত সাঁকোটি অবশ্য এখন বেশ পরিষ্কার অবস্থায় রয়েছে। বাসব সাঁকোর লোহার রেলিং ভালো করে দেখে বলল, সম্প্রতি রং করা হয়েছে। আচ্ছা, এই দাগটা কিসের বলুন তো? রেলিংয়ের ওপর এবং অপর পাড়ের নিচের বিটে ইঞ্চিখানেক চটা ওঠা দাগ। অশোক রায় দাগটা ভালো করে দেখে নিয়ে বললেন, রং মিস্ত্রিদের পুরুষের ঘায়ে দাগটা সৃষ্টি হয়েছে বলে মনে হয়। বাসব কিছু বলল না। কয়েকবার এমুড়ো ওমুড়ো চক্কর দেওয়ার পর ও নিচেকার ঘাস জমিটায় নামলো। সাঁকো এখানেই শেষ হয়ে গেছে। কয়েকটা গাছ পরপর। দূরে লিলি পুলের কাছে মোটরকারের সমারোহ। বাচ্চাদের নিয়ে অনেকেই এসেছেন ওখানে। তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে তাকাতে তাকাতে এগিয়ে চলল বাসব। হঠাৎ ওর দৃষ্টি পড়ল কেয়াঝাড়ের সামনেকার ঘাস জমিটার উপর। ইঞ্চি দেড়েক লম্বা কি একটা পড়ে রয়েছে না? বাসব এগিয়ে গিয়ে তুলে নিল সেটা। দেখলে রবার বলে মনে হয়, কিন্তু রবার নয়, অথচ চামড়া হিসাবে ধরে নিতেও মন চায় না। পাতলা ছিপছিপে বস্তুটি। একদিকের রং চকোলেট, অপর দিকটা গোলাপের গায়ের মতো বিচিত্র রেখায় রেখায় সমাকীর্ণ। বাসব চিন্তিতভাবে কুড়িয়ে নিয়ে সেই অমূল্য সম্পদ নিজের পকেটে রাখল। তারপর আবার সাঁকোতে ফিরে এলো। বলল, ব্রিজ আর জলের মধ্যকার দূরত্ব কতটা বলে আপনার মনে হয়? ইন্সপেক্টর বললেন, ফুট 10 তো হবেই। চলুন যাওয়া যাক। এখানকার কাজ আমার শেষ হয়েছে। মর্গে যেতে চাই। ডেড বডি না দেখলে কাজের অনেক অসুবিধা হবে। চলুন। অশোক রায় জিপের দিকে এগিয়ে গেলেন। বাসব ও শৈবাল তাঁকে অনুসরণ করল। এরপর লম্বা যাত্রা শুরু হলো, দক্ষিণ থেকে প্রায় উত্তর কলকাতা। টেবিলের ওপরে শোয়ানো ছিল শৈল বিকাশ চৌধুরীর মৃতদেহ। বিরাট হলটার চতুর্দিক থেকে ছুটে আসা চাপ চাপ উৎকট গন্ধ যেন ওদেরকে ঘিরে ধরল। বাসব ভালো করে দেখল মৃতদেহটা। উচ্চতায় 5.5 ফুটের কিছু বেশি ছিলেন মিস্টার চৌধুরী। দোহারা গড়ন, সুছাঁদ মুখের গড়ন। মৃত্যুর হিমশীতলতায় মুখের ভাব কিছু পরিবর্তন হলেও বুঝতে পারা যায় ভদ্রলোক বেশ সুশ্রী ছিলেন। আসল বয়স জানা না থাকলে মনে হতো 25-এর কোঠা বুঝি তিনি পার হননি। ডান কপালে আড়াআড়িভাবে একটা ক্ষত। দেখতে খুব ভয়াবহ হলেও ক্ষত খুব গভীর নয়। বাসব শৈবালের দিকে ফিরে বলল, উন্ড সম্বন্ধে তোমার কি অভিমত ডাক্তার? শৈবাল ঝুঁকে 1 মিনিট প্রায় ক্ষতটা পরীক্ষা করল। তারপর বলল, খালি চোখে বুঝতেই পারা যাচ্ছে গুলি মাথার মধ্যে নেই। কপালের কিছু মাংস কেটে বেরিয়ে গিয়েছে। এই ধরনের উন্ডে মানুষ মরতে পারে? নিশ্চয়ই। হেমারেজ হয়ে হয়ে সে নিশ্চয়ই মরে যাবে। অর্থাৎ কিছুক্ষণ সে বেঁচে থাকবে। বেশ কিছুটা রক্ত পড়ে মৃত্যু হওয়ার আগে তার সাহায্যের জন্য কিছু দূর ছুটে যাওয়াও বিচিত্র নয়। এক্ষেত্রে তা হয়নি। তিনি গুলি খেয়ে ওখানেই পড়ে মারা গেছেন। আপনার কি মনে হয় ইন্সপেক্টর, মৃত্যু খুব দ্রুত হয়েছিল? আমার তো তাই ধারণা। কারণ মিস্টার চৌধুরী বিয়ে বাড়ি থেকে বিদায় নেন 11:15টায়, আর তাঁর মৃতদেহ বিটের কনস্টেবল দেখতে পায় 11:20-তে। কাজেই এই 35 মিনিট সময়ের মধ্যে হত্যাকারীর সঙ্গে তাঁর দেখা হয়, বোধহয় কিছু কথাও হয় এবং তিনি মারাও যান। সুতরাং আপনার সঙ্গে আমি একমত ইন্সপেক্টর। তাহলে ডাক্তার, এবার তুমি কি বলবে? আর একটা সম্ভাবনা আছে, শৈবাল বলল। এই ধরনের অগভীর ক্ষতেও মানুষ মারা যেতে পারে যদি মৃত ব্যক্তি কোনো মারাত্মক স্নায়বিক রোগের রোগী হয়। গুলি হওয়ার সঙ্গে সঙ্গে ভয়ে মৃত্যু হওয়া অস্বাভাবিক নয়।
পোস্টমর্টমের রিপোর্ট কালকের মধ্যেই রেডি হয়ে যাবে, কি বলেন? আশা তো করা যায়, অশোক রায় বললেন। রিপোর্টের একটা কপি আমাকে দেবেন তো। চলুন এবার ফেরা যাক। ইন্সপেক্টর রায় বাসব এবং শৈবালকে হ্যাঙ্গারফোর্ট স্ট্রিটে নামিয়ে দিয়ে গেলেন। সন্ধ্যা 7টার পর মৃত শৈলবিকাশ চৌধুরীর বাড়িতে এলো বাসব। সঙ্গে শৈবালও আছে। চমৎকার বাড়িখানা মিস্টার চৌধুরীর। ওয়ালনাট কালারের দোতলা সাউদার্নটন প্যাটার্নের বাড়ি, সামনে লন, লনের গায়ে হলিহকের কেয়ারি। পোর্টিকোতে তাপস দত্ত দাঁড়িয়েছিলেন ওদের অপেক্ষাতেই। বাসব আগেই ফোনে জানিয়েছিল তাকে আজ সন্ধ্যার সময় তিনি যেন এখানে উপস্থিত থাকেন। মিস্টার দত্ত ওদের ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসালেন। বাসব বলল, আপনি নিশ্চয়ই আমার বিষয় বাড়ির সকলকে বলে রেখেছেন মিস্টার দত্ত? হ্যাঁ, আপনি যে এখানে আসবেন সে কথাও জানিয়ে রেখেছি। বেশ, তাহলে সৌর্য বিকাশ চৌধুরীকে একবার ডেকে পাঠান। আমি প্রথমে তাঁর সঙ্গে কথা বলতে চাই। ঘর থেকে বেরিয়ে গেলেন তাপস দত্ত। সৌর্য বিকাশকে তিনি ডেকে আনতে গেলেন। কয়েক মিনিটের মধ্যেই সৌর্য বিকাশ এলেন ঘরে। ছোটোখাটো মানুষটি, বয়স বোধ হয় 30, দেখতে মন্দ নয়, চোখে হাই পাওয়ারের চশমা। শুকনো মুখে তিনি একটা কোচে এসে বসলেন। বাসব বলল, আপনার মনের অবস্থা ভালো নেই, তবু আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত মিস্টার সৌর্য বিকাশ। সৌর্য বিকাশ বললেন, মিস্টার দত্তর মুখে আমি আপনার কথা শুনেছি। আমাকে কি বলতে চান বলুন। গোটা কতক প্রশ্ন আমি আপনাকে করব। একটা খুনের তদন্ত নিঃসন্দেহে জটিল ব্যাপার। আশা করি আপনি আমার প্রশ্নের যথাযথ উত্তর দেবেন। চেষ্টা করব। আপনি কি করেন? নিজেদের ব্যবসা দেখি। কিসের ব্যবসা? আমাদের কনস্ট্রাকশন ফার্ম আছে। চৌধুরী অ্যান্ড চৌধুরীর নাম করলেই সকলেই চিনবে। আপনারা 3 ভাই কি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন? হ্যাঁ। আপনি বিয়ে করেছেন? না তো। কেন? সৌর্য বিকাশের মুখে বিরক্তির ভাব ফুটে উঠল। তিনি বেশ দ্রুত গলায় বললেন, নিশ্চয়ই কোনো সঙ্গত কারণ আছে। দুর্ঘটনার দিন অর্থাৎ কাল রাত 9টার পর আপনি কোথায় ছিলেন? বাড়িতেই নিজের ঘরে বসে টেন্ডার ফর্ম ফিল আপ করছিলাম। কাজটা শেষ করতে কতখানি সময় লেগেছিল? ঘন্টা দেড়েক। তারপর? তারপর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়ি। হুম, আপনাদের মোটর আছে? দুটো গাড়ি আছে আমাদের। কাল আপনার দাদা কোথায় নেমন্তন্ন খেতে গিয়েছিলেন? বিকাশ সেনের বাড়ি। আপনাদেরও নেমন্তন্ন ছিল, নাকি তিনি একলাই ইনভাইটেড হয়েছিলেন? বাড়ির সকলেরই ইনভাইটেশন ছিল, আমরা যাইনি। কারণ কারণ? মিস্টার সেনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। আগে আমাদের জয়েন্ট বিজনেস ছিল, উনি ব্যবসায় প্রচুর গোলমাল করায় এই মনোমালিন্যের সৃষ্টি। তবু তিনি আপনাদের ইনভাইট করেছিলেন এবং আপনার দাদা সেখানে গিয়েও ছিলেন। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আসলে প্রকাশ্যে আমাদের মধ্যে তো কোনো মনোমালিন্য নেই, দুতরফে তাই সামাজিক অনুষ্ঠানে যাওয়া আসা আছেই। অবশ্য আমাদের তরফ থেকে দাদা ছাড়া আর কেউ যেত না ওর বাড়ি। বাসব কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আপনার দাদা কী রকম ধরনের লোক ছিলেন? তিনি রকচটা ও একগুঁয়ে লোক ছিলেন। তাঁর কি কোনো শারীরিক অসুস্থতা ছিল? ছিল, অত্যন্ত দুর্বল স্নায়ু ছিল তার। একটুতেই নার্ভাস হয়ে পড়তেন। তাঁকে কে খুন করতে পারে বলে আপনার ধারণা? ও বিষয়ে আমার কোনো ধারণা নেই। আচ্ছা মিস্টার চৌধুরী, আপনি কি নিয়মিত নিজেই শেভ করেন? শেভ? এইরকম অদ্ভুত প্রশ্নে অবাক হলেন সৌর্য বিকাশ চৌধুরী। শৈবাল এবং মিস্টার দত্তও কম বিস্মিত হলেন না। নিজের হাতে দাড়ি কামানোই আমার অভ্যাস। কম আলোয় দাড়ি কামিয়েছিলেন কি? গালের যে অবস্থা! শৈবাল সৌর্য বিকাশের মুখের দিকে তাকালো। গালের এখানে ওখানে ব্লেডের আঘাত। হ্যাঁ, কাল রাত্রে দাড়ি কাটতে গিয়ে তাড়াতাড়ি করার দরুন ওই গাল কেটে গেছে। রাত্রে কামাবার হঠাৎ প্রয়োজন হলো? আজ ভোরেই আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, তাই। কিন্তু দাদার মৃত্যুর সঙ্গে এসব কথার কি সম্পর্ক তা তো বুঝতে পারছি না। বাসব সে কথায় কান না দিয়ে বলল,
আপনি তাহলে কাল রাত্রে শুধু টেন্ডার ফর্মই ফিল আপ করেননি, দাড়িও কামিয়েছিলেন। কই, আগে এ কথা তো আমায় বললেন না? না মানে আহ, এই সামান্য কথাটাও যে বলতে হবে তা ভাবতে পারিনি। ধন্যবাদ। আপনাকে বেশ কিছুক্ষণ বিরক্ত করলাম। এবার আপনি যেতে পারেন। শুধু আপনার ছোট ভাইকে পাঠিয়ে দেবেন। শৌর্য বিকাশ চৌধুরী দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। হাঁপ ছেড়ে বাঁচলেন যেন তিনি। বাসব একটা সিগারেট ধরালো। বোধহয় মিনিট দুয়েক পরেই চন্দ্রবিকাশ ঘরে এলেন। বয়স 27-28, উচ্চতায় খুব বেশি নন তিনি। গায়ের রং ফর্সা, মুখের গড়ন মেজ ভাইয়ের মতোই। মুখের ওপর একটা শীর্ণ ভাব লেগে আছে। মনে হয় দাদার মৃত্যুতে বিশেষ শোকাহত হয়েছেন তিনি। আমায় ডেকেছেন? বললেন ক্ষীণ গলায়। বাসব বলল, নিশ্চয়ই আপনি শুনে থাকবেন, আপনার দাদার হত্যাকাণ্ডের তদন্ত করতে আমি এসেছি। হ্যাঁ, আমি শুনেছি। হত্যাকারীকে যে কোনো উপায়ে আপনি ধরুন। এ সম্পর্কে আপনি আমার কাছ থেকে যে ধরনের সাহায্য চাইবেন আমি করব। ধন্যবাদ। আপনার এই সহযোগিতামূলক মনোভাব দেখে খুশি হলাম। আপনার দাদার কি কোনো শত্রু ছিল? থাকা বিচিত্র নয়, ভালো লোকদের শত্রুর অভাব হয় না। আপনার কথাটা ঠিক ধরতে পারলাম না। যদিও তিনি রকচটা ও একগুঁয়ে লোক ছিলেন, তবু তার মতো দয়ালু ও স্নেহপ্রবণ মানুষ খুব কমই দেখা যায়। আমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, চাকর বাকর এমন কেউ নেই যে তার ব্যবহারের প্রশংসা করে না। কিন্তু এর জন্য শত্রু থাকার কি সম্ভাবনা তা তো বুঝতে পারছি না। আবার কিছু লোক আছে চন্দ্রবিকাশ বললেন, যারা দাদাকে ঈর্ষা করত। তাদের মধ্যে একজন আমাদের ব্যবসায় আগেকার অংশীদার বিকাশ সেন। আর অনুমানের ওপর নির্ভর করে আর কারুর নাম নেওয়া ঠিক নয়। কাল রাত 9টা থেকে আপনার দাদার মৃত্যু সংবাদ শোনা অবধি আপনার মুভমেন্টের বিষয়ে কিছু বলুন। ক্লাব থেকে আমি এই 8:30টার সময় বাড়ি ফিরি। দাদা তখন মিস্টার সেনের ওখানে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। আমার সঙ্গে দেখা হতেই তিনি বললেন, কাল সকালের ট্রেনেই বেলডাঙা চলে যাবে। খবর পেয়েছি 3-3 মধ্যেই কনসাল্টিং ইঞ্জিনিয়ারের ভিজিট হবে। বেলডাঙায় আমরা বিরাট একটা ব্রিজের কাজ হাতে নিয়েছি। আর কোনো কথা হয়েছিল? হ্যাঁ, আমার উপস্থিতিতেই দাদা বৌদির কাছ থেকে রিভলভারটা চেয়ে পকেটে রাখলেন। আমি বললাম, সব সময় তুমি ওটা ক্যারি করো কেন তা তো বুঝতে পারি না। তিনি এসে বললেন, সাবধানের মার নেই ছোটবাবু। পকেটের একপাশে পড়ে থেকে বিপদের সময় যদি আমায় রক্ষা করে তো ক্ষতি কি? তারপর? আমি নিজের ঘরে চলে যাই। শরীর ভালো ছিল না, না খেয়েই শুয়ে পড়ি 9টার মধ্যে। ঘুম ভাঙে হরিহরের ডাকে, আমাদের চাকর হরিহর। সে কাঁদতে কাঁদতে আমায় দাদার মৃত্যু সংবাদ জানায়। রাত তখন বোধহয় 1টা হবে। আপনার দাদার ক বছর হলো বিয়ে হয়েছে? বছর 3। আচ্ছা, কোনো ইস্যু নেই বোধহয়? না না। আচ্ছা, মিস্টার চৌধুরী ইদানিং আপনার দাদা কি খুব চিন্তিত থাকতেন? হ্যাঁ, মাসখানেক ধরে তাকে সবসময় চিন্তাচ্ছন্ন হয়ে থাকতে দেখতাম। এ নিয়ে কোনো প্রশ্ন করলে তিনি আমাদের ওপর বিরক্ত হতেন। আপনাকে আর কোনো প্রশ্ন করব না, শুধু আপনার দাদার অফিস ঘরে আমাদের নিয়ে চলুন। আসুন। চন্দ্রবিকাশ চৌধুরী আগুয়ান হলেন। বাসব ও শৈবাল তাকে অনুসরণ করল। তাপস দত্তর ড্রয়িং রুমেই রয়ে গেলেন। কোথায় যেন ফোন করবেন তাই। ড্রয়িং রুমের পাশের ঘরখানায় শৈবাল বিকাশ চৌধুরীর অফিস রুম। বাসব বলল, আমি এই ঘর পরীক্ষা করতে চাই। হয়তো কাগজপত্র নেড়েচেড়ে দেখারও প্রয়োজন হতে পারে। আপনার নিশ্চয়ই আপত্তি হবে না? আপত্তি কিসের? আমি কি এখন যেতে পারি? স্বচ্ছন্দে। চন্দ্রবিকাশ চৌধুরী ধীর পদক্ষেপে বারান্দা ধরে এগিয়ে চললেন। বাসব ও শৈবাল অফিস রুমে প্রবেশ করল। ঘরখানা খুব বড় নয়, 10-10 হবে বোধহয়। পলিথিনের স্বচ্ছ আবরণে চারিদিকে দেয়াল মোড়া, তাই বোধহয় দেয়ালে ছবি বা ওই জাতীয় কিছু টাঙানো নেই। আড়াআড়িভাবে সেক্রেটারিয়ার টেবিলটা রাখা। টেবিলের ওপর খানকয়েক ফাইল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস। দেয়ালের একধারে দাঁড় করানো লম্বা বুককেস। খান ছয়েক চেয়ারও আছে টেবিলের এপাশে ওপাশে। বাসব চারিদিক একবার তাকিয়ে নিয়ে টেবিলের খুব কাছে এগিয়ে গেল। টেবিলের দুপাশ মিলিয়ে 6টা ড্রয়ার।
বাসব ডান ধারের প্রথম ড্রয়ারটা খুলল। বলতে গেলে খালি, শুধু ওয়েস্টার্ন নভেল রয়েছে একখানা। এভাবে আরও 4খানা ড্রয়ার খুলে খুলে দেখল। একখানা কেবল খোলা গেল না। ছোট ছোট দুটো কড়ায় ছোট একটা তালা দিয়ে বন্ধ সেটা। বাসব বলল, ডাক্তার, দরজাটা চেপে বন্ধ করে দিয়ে এসো তো। শৈবাল ওর কথা মতো কাজ করলো। বাসব পকেট থেকে ছোট্ট ছুরি বার করে কড়ার জয়েন্টে চাপ দিতে কড়াটা খসিয়ে আনলো টেবিলের বিট থেকে। শৈবাল বলল, আরে এ কী করলে? এছাড়া ড্রয়ার খোলবার আর কোনো উপায় ছিল না, অথচ না খুললেও নয়। দেখছো না, ওটা শুধু বন্ধ আছে। বলা তো যায় না, এর মধ্যেই হয়তো প্রয়োজনীয় কিছু পাওয়া যেতে পারে। ড্রয়ার খোলা হলো। তার মধ্যে রয়েছে হিসাবের খাতা, এনগেজমেন্ট বুক, আদালত সংক্রান্ত কিছু কাগজপত্র, চেক বই, ব্যাংক বুক, বিমার প্রিমিয়াম রিসিট, রাবারের রিং আবদ্ধ কয়েকটা চিঠি ও একটা ফটোগ্রাফ। জনৈক মহিলার হাফ সাইজের ছবি। মহিলাটি দেখতে সুশ্রী, বয়স 22-23 হবে। ফটোগ্রাফখানা কিছুটা ফেড হয়ে গেছে। বাসব চিঠির তারা, ফটোগ্রাফখানা ও এনগেজমেন্ট বুকটা পকেটস্থ করলো। তারপর বলল, চলো বাইরে যাওয়া যাক। ওরা ঘরের বাইরে এলো। তাপস দত্ত বারান্দাতেই দাঁড়িয়েছিলেন। ওদের দেখে এগিয়ে এলেন। বাসব বলল, এবার মিসেস চৌধুরীর সঙ্গে দেখা করতে চাই। চলুন। তাপস দত্তকে অনুসরণ করে ওরা ওপরে এলো। দোতলার বারান্দার শেষ প্রান্তে মিসেস চৌধুরীর ঘর। মিস্টার দত্ত নক করলেন। দরজা খুলে বাইরে এলেন মিসেস চৌধুরী। তাঁর মুখখানা বাসি ফুলের মতোই শুকিয়ে উঠেছে। অপূর্ব সুন্দরী তিনি নন, তবে তাকে দেখতে খারাপ বলা চলে না। বয়স বোধহয় 28 হবে। প্রচুর কেঁদেছেন, চোখের কোলে কোলে এখনো জল। তাপস দত্ত বললেন, এরা তদন্তে এসেছেন, আপনার সঙ্গে কথা বলতে চান। রত্নমালা চৌধুরী ধরা গলায় বললেন, আসুন। সকলে ঘরে প্রবেশ করলেন। বাসব বলল, আপনার মনের অবস্থা এখন খুব শোচনীয় তা জানি, শুধু তদন্তের সুবিধার জন্যই আপনাকে বিরক্ত করতে এলাম। বসুন আপনারা। বলুন আমার কাছ থেকে কি জানতে চান? কাল মিস্টার চৌধুরী বিয়ে বাড়ি যাচ্ছিলেন, তখন আপনার সঙ্গে তার কি কথা হয়েছিল? কোনো কথাই হয়নি, শুধু রিভলভারটা আলমারি থেকে বার করে দিতে বলেছিলেন। আর কোনো কথা হয়নি? না, তিনি বেশি কথা বলতেন না। তাছাড়া আমার সঙ্গে তার কোনো কথাই হতো না। কীরকম? ইতস্তত করতে লাগলেন রত্নমালা চৌধুরী। তাপস দত্ত বললেন, ওকে অন্য প্রশ্ন করুন মিস্টার ব্যানার্জি, এ বিষয়ে আমি আপনাকে পরে বলবো। মিস্টার চৌধুরী নিজের ছোট ভাইকে কেন বিমান নমিনি করেছিলেন বলতে পারেন? তিনি তাকে খুব ভালোবাসতেন। কাল মিস্টার চৌধুরী বেরিয়ে যাওয়ার পর আপনার দুই দেওর বাড়িতেই ছিলেন কি? বলতে পারছি না, কারণ উনি বেরিয়ে যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিলাম। আচ্ছা, আপনার স্বামী বিয়ে বাড়িতে যাচ্ছিলেন, নিশ্চয়ই কোনো প্রেজেন্টেশন নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, একটা জড়োয়ার হার নিয়ে গিয়েছিলেন। ওই 800 টাকা সঙ্গে নিয়ে যাওয়ার কোনো সার্থকতা? বাসব পকেট থেকে সেই ফটোগ্রাফখানা বের করলো। রত্নমালা চৌধুরীর দিকে এগিয়ে ধরে বলল, দেখুন তো মিসেস চৌধুরী, এই মহিলাটিকে চেনেন কি না? ব্যক্তিগতভাবে অবশ্য একে আমি চিনি না, তবে এর পরিচয় আমার জানা আছে। ইনি কে? আমার স্বামীর সঙ্গে এর বিয়ে হবার কথা ছিল। বাসব উঠে দাঁড়ালো। এখন আমার আর কোনো প্রশ্ন নেই, তবে ভবিষ্যতে প্রয়োজন হলে আবার আসবো। বাসব ঘর থেকে বেরিয়ে গেল। শৈবালও মিস্টার দত্ত ওদের অনুসরণ করলেন। আবার ড্রয়িং রুমে মিস্টার দত্ত বললেন, ওই ছবিটা আপনি কোথা থেকে পেলেন ভেবে অবাক হচ্ছি। যাই হোক, ওই মহিলাটির সঙ্গে চৌধুরীর অন্তরঙ্গতা ছিল, দুজনের বিয়েও হতো, কিন্তু কেন জানি না হলো না। শুনলাম মেয়েটি নাকি পাগল হয়ে গেছে। তারপর থেকে চৌধুরী আমাকে প্রায়ই বলতো, ছায়ার মতো মৃত্যু আমার পিছু পিছু আছে দত্ত, তাই তো রিভলভার নিয়ে ঘুরি। সে যদি আমায় অ্যাটেম্প্ট করে, আমিও তাকে রেহাই দেব না। কে তাকে মারতে চায় এ সম্বন্ধে কিছু বলেছিলেন কোনোদিন?
না, এই বিয়েও করতে চাইছিল না। আমরাই কয়েকজন জোর করে ওকে বিয়ে করতে বাধ্য করেছিলাম অন্য মেয়ের সঙ্গে। স্ত্রীর সঙ্গে বেশ বনিবনাও হয়েছিল, কিন্তু মাস কয়েক ধরে ও নিজের স্ত্রীর সঙ্গে সম্পূর্ণ বাক্যালাপ বন্ধ করে দিয়েছিল। কেন তা বলতে পারছি না। ওই পাগল মহিলার ঠিকানা দিতে পারেন? মেয়েটি এখন কাঁকেতে থাকে, ওর মা থাকে কষ পায়। ঠিকানা আমার কাছে লেখা আছে, আপনাকে পরে দেব। এখন তাহলে আমরা উঠলাম, আপনি ঠিকানাটা একসময় পাঠিয়ে দেবেন। 4টের সময় শৈবাল হ্যাঙ্গারফোর্ড স্ট্রিটের বাড়িতে এলো। বাসব তখন বাড়ি ছিল না। বাহাদুরের মুখে শুনল 1টার সময় ও কোথায় বেরিয়ে গেছে। শৈবাল ড্রয়িং রুমে বসে একটা ম্যাগাজিনের পাতা ওল্টাতে লাগলো। মিনিট 10 পরে বাসব ফিরল, বলল, তোমাকে বোধহয় অনেকক্ষণ বসিয়ে রেখেছি, তাই না ডাক্তার? অনেকক্ষণ কিছু নয়, এই মিনিট 10। আরও কিছুক্ষণের জন্য তুমি আমাকে ক্ষমা করো, আমি এখনই আসছি। বাসব ড্রয়িং রুমের দক্ষিণ দিকের ঘরটার মধ্যে ঢুকে দরজা বন্ধ করলো। ওই ঘরটি ওর ল্যাবরেটরি বিশেষ, আর প্রত্যেকটি তদন্তে ওই ঘরের যন্ত্রপাতিগুলো ওতপ্রোতভাবে ওকে সাহায্য করে। ঘড়ির কাঁটা সরে চলেছে। ক্রমে 5টা বাজল, তারপর 5:30। বাসব তখনও ওই ঘরের মধ্যে। 6:45 সময় ইন্সপেক্টর রায় এলেন। মিস্টার ব্যানার্জি কোথায়? মিনিট কয়েক পর বাসব ড্রয়িং রুমে এলো। একটু হেসে বলল, ইন্সপেক্টর, ডাক্তারের সঙ্গে আপনাকেও অপেক্ষা করিয়ে রেখেছি দেখছি। পোস্টমর্টেমের রিপোর্ট এনেছেন নাকি? হ্যাঁ, এই যে। তিনি রিপোর্টের নকল এগিয়ে ধরলেন। বাসব ভ্রু কুঁচকে পড়ল রিপোর্টটা। ডাক্তার, তোমার কথাই ঠিক। আঘাতের জন্য নয়, ভয় পেয়েই মারা গেছেন মিস্টার চৌধুরী। তাছাড়া তার মাথার মধ্যে গুলি পাওয়া যায়নি। যাক, এবার আমরা এই হত্যাকাণ্ড সম্বন্ধে নিজেদের মধ্যে কিছুটা আলোচনা করতে পারি। অশোক বলল, কীরকম বুঝছেন কেসটা? যদিও এখনো সম্পূর্ণ অন্ধকারই আছি, তবু খুব জটিল বলে মনে হচ্ছে না আমার। কারণ অন্ধকার থেকে আলোর দিকে যাবার অনেকগুলো পথের সন্ধান পেয়েছি আমি। কীরকম? তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই। বাসব নিজের পকেট থেকে দুর্ঘটনাস্থলের কাছে কুড়িয়ে পাওয়া সেই বিচিত্র না চামড়া না রাবারের টুকরোটা বের করলো। আপনারা বলুন তো এটা কি? শৈবাল ও অশোক রায় বস্তুটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। শৈবাল বলল, বোধহয় রিফাইন্ড প্লাস্টিকের টুকরো। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু আসলে তা নয়। সারা দুপুর আমি কি করেছি বলতো? এই টুকরোটাকে নিয়ে আমার বন্ধু জুওলজির প্রফেসর হাজরার কাছে গেছি। সেখান থেকে আবার আমায় অস্ট্রেলিয়ান ট্রেড কমিশনে যেতে হয়েছে। অস্ট্রেলিয়ান ট্রেড কমিশন? শুনুন, আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দুর্ঘটনাস্থলের কাছেই আমি এই টুকরোটা কুড়িয়ে পাই। প্রথমে আমি প্লাস্টিকই ভেবেছিলাম, কিন্তু অনুবীক্ষণ দিয়ে পরীক্ষা করার পর বুঝলাম ওটা প্লাস্টিক নয়, আর রাবারও নয়, চামড়া। টুকরোটার গায়ের সূক্ষ্ম আঁশগুলো আমায় এই সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করলো। কিসের চামড়া কোনো মতেই ঠিক করতে না পেরে হাজরার কাছে গেলাম। হাজরা দেখে শুনে বলল, ক্যাঙ্গারুর চামড়া। আমি অবাক হলাম। কলকাতায় লেকের ধারে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারুর চামড়া পড়ে কেন? জু গার্ডেন থেকে একটা ক্যাঙ্গারু বেরিয়ে লাফাতে লাফাতে গিয়ে নিজের চামড়ার একটু নমুনা ফেলে এসেছে, এ কথা নিশ্চয়ই বিশ্বাসযোগ্য নয়। তাহলে গেলাম অস্ট্রেলিয়ান ট্রেড কমিশনে। রিসেপশনিস্ট মহিলাটি সুরূপা এবং নবীনা। আমি তাঁকেই নিজের সমস্যার কথা বললাম। তিনি চামড়াটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, ইউরোপ আর আমেরিকায় ক্যাঙ্গারুর মাংস বিক্রি করে আমাদের সরকার প্রচুর লাভ করছে। টিনে বদ্ধ ক্যাঙ্গারুর আচারের মতো লোভনীয় খাবার পৃথিবীতে খুব কমই আছে। কথাটা বলেই মনে হলো তিনি যেন ঝোল টানলেন। আমি তখন তাকে স্মরণ করিয়ে দিলাম, আমার আগ্রহ মাংসের ওপর নয়, চামড়ার ওপর। তিনি বললেন, ক্যাঙ্গারুর চামড়ায় তৈরি অনেক কিছুই সর্বত্র চালান হয় অস্ট্রেলিয়া থেকে। তাদের মধ্যে চশমার খাপ, সিগারেটের কেস, স্যুটকেস, র্যাকেটের কভার ইত্যাদি ইত্যাদি। আমি এই কথাতেই সন্তুষ্ট হয়ে চলে এলাম। এই তো গেল চামড়া ঘটিত। এবার অন্য কথায় আসা যাক। তার আগে আমি আপনাদের একটা কথা বলে নিই। অস্ট্রেলিয়ান ট্রেড কমিশন থেকে বেরিয়ে আমি বিকাশ সেনের বাড়ি গিয়েছিলাম।
মিস্টার সেনের মেয়ের বিয়েতেই গিয়েছিলেন সেদিন শৈল বিকাশ। আমি নিজের পরিচয়পত্র দিয়ে গোটাকতক প্রশ্ন করলাম মিস্টার সেনকে। তিনি সহযোগিতামূলক মনোভাব দেখালেন। তার কাছ থেকে শুনলাম রাত 10:30টার সময় ওখানেই মিস্টার চৌধুরীকে কে ফোন করে। ফোন পেয়েই তিনি বোধহয় বেরিয়ে যান, তারপর আর আসেননি। তাই নাকি? শৈবাল বলল। তাহলে মোটামুটিভাবে দাঁড়াচ্ছে এরকম। যদিও এখনো অনুমানের ওপর নির্ভর করতে হচ্ছে, তবে আমার বিশ্বাস শেষ পর্যন্ত এই থিওরি কারেক্ট হবে। মিস্টার চৌধুরী 10:30টার সময় ফোন পান। কোনো পরিচিত ব্যক্তিই তাকে ফোনে বলেছিল লেকের ওই ব্রিজটার কাছে যেতে। নিশ্চয়ই এমন কোনো কথা বলেছিল যার জন্য তিনি ওখানে না গিয়ে থাকতে পারেননি। তারপর হত্যাকারী তার সঙ্গে কথা বলতে বলতে গুলি চালায়। কাজেই সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই যে হত্যাকারী মিস্টার চৌধুরীর পরিচিত ব্যক্তি ছিল। আপনি যত সহজভাবে বললেন, ব্যাপারটা কি এত সহজে হয়েছিল? ইন্সপেক্টর রায় বললেন, যে রিভলভার দিয়ে মিস্টার চৌধুরী নিহত হয়েছিলেন সেটা ছিল তাঁরই। হত্যাকারী কিভাবে অস্ত্রটা ধস্তাধস্তি না করেই তার কাছ থেকে আদায় করেছিল তা আমাদের ভেবে দেখতে হবে। বাসব বলল, আপনার প্রশ্নের মধ্যে ধার আছে, কিন্তু এর উত্তর যে আমার কাছে নেই তা মনে করবেন না। উত্তর দেবার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করব। বলুন তো, নতুন রং করা ব্রিজের রেলিংয়ের ওপর ঘষা দাগ আর রেলিংয়ের তলায় জলের দিকে একটু রং ওঠা দাগ কেন লেগেছিল? শৈবাল ও ইন্সপেক্টর রায় বাসবের দিকে তাকালেন। ধরতে পারছেন না তো? আপনাদের এবার স্মরণ করিয়ে দিতে চাই মৃতদেহের পজিশন। রেলিংয়ের কাছ থেকে হাত দুয়েক দূরে পড়েছিল দেহটা, তাও ধরতে পারলেন না? শুনুন, মিস্টার চৌধুরীর রিভলভার দিয়ে গুলি ছোঁড়া হয়নি। ওটা ফেলে রাখা হয়েছিল পুলিশকে বিপদগামী করার জন্য। আপনি কি করে বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় রিভলভারের ব্যারেলটা আমি খুলে ফেলি। তারপর ব্যারেলের ধোঁয়া ডিস্টিল ওয়াটারে পরীক্ষা করে দেখি তাতে সালফিউরিক অ্যাসিডের সন্ধান পাওয়া গেল না। এতে কি প্রমাণ হলো জানেন? প্রমাণ হলো অন্তত দিন দুয়েকের মধ্যে এই রিভলভার থেকে গুলি ছোড়া হয়নি। শৈবাল বলল, রেলিংয়ের দাগের কথা কি বলছিলে? রেলিংয়ের ওপরকার দাগ দেখে মনে হয় হত্যাকারী রেলিংয়ের ঠেসান দিয়ে দাঁড়িয়েছিল। মিস্টার চৌধুরীও দাঁড়িয়ে থাকতে পারেন। এর উত্তর ইন্সপেক্টর রায় দিতে পারবেন। মিস্টার চৌধুরীর পোশাকে রঙের দাগ ছিল না, অথচ তিনি ঠেসান দিয়ে দাঁড়ালে রেলিংয়ের কাঁচা রং তার পোশাকে লাগতই। কাজেই আমার কথাই ঠিক ডাক্তার। ওইভাবে দাঁড়িয়ে কথা বলতে বলতে হত্যাকারী নিজের রিভলভার দিয়ে মিস্টার চৌধুরীকে গুলি করে। তিনি মাটিতে পড়ে গেলেই সে তার ঘড়ি ও আংটি খুলে নেয়, পকেট থেকে ওয়ালেট বের করে নেয় এবং তার রিভলভারটা ফেলে রেখে সরে পড়ে। এখানে আমাদের ধরে নিতে হবে হত্যাকারীর নিশ্চিত ধারণা হয়েছিল তার গুলিতেই মিস্টার চৌধুরীর মৃত্যু হয়েছে। এবার রেলিংয়ের নিচের দিকের দাগের কথায় আসা যাক। আমার অনুমান, গুলি করার সময় হত্যাকারীর হাত কেঁপে যাওয়ায় রিভলভার খসে পড়ে এবং রেলিংয়ের নিচের দিকে ধাক্কা খেয়ে জলে গিয়ে পড়ে। আপনি বলতে চান হত্যাকারীর রিভলভার লেকের জলের তলায় পড়ে আছে? খোঁজ করিয়ে দেখুন, বোধহয় আমার কথাই সত্য প্রমাণিত হবে। কয়েক মিনিট ঘরের মধ্যে পরিপূর্ণ নীরবতা বিরাজ করল। শৈবাল বলল, যে ক্যাঙ্গারুর চামড়ার টুকরো পাওয়া গেছে, তোমার কি মনে হয় তা কোনো সিগারেট কেসের ছেঁড়া অংশ? এখন সঠিকভাবে কিছুই বলা যায় না। ভালো কথা, ইন্সপেক্টর, আপনি খোঁজ নেবেন দুর্ঘটনার দিন রাত 10টার সময় বিকাশ সেনের বাড়িতে কোত্থেকে ফোন এসেছিল। বেশ, তাই হবে। এরপর কথাবার্তা তেমন জমল না। মিনিট দশেকের মধ্যেই ইন্সপেক্টর বিদায় নিলেন। শৈবালও উঠে পড়ল। শৈবাল চলে যাবার পর বাসব সিগারেট ধরালো। ভাবতে লাগলো। বিক্ষিপ্ত সূত্রগুলোকে নিয়ে মনের মধ্যে নাড়াচাড়া করতে লাগলো। সিগারেটটা পুড়ে পুড়ে ক্রমে ছোট হয়ে গেল। বাসব উঠে গিয়ে পাশের ঘর থেকে মিস্টার চৌধুরীর এনগেজমেন্ট বুক আর চিঠির তাড়াটা নিয়ে এলো। রাবারের রিং খুলে প্রথমে চিঠিগুলো বার করলো। 10খানা খাম সমেত চিঠি। একের পর এক চিঠি খাম থেকে বের করে দেখতে লাগলো বাসব। বেশিরভাগই ব্যবসা সংক্রান্ত।
শেষে একটা চিঠি ওকে উৎসাহিত করলো। সেখানে প্লেন একটা খামের মধ্যে রাখা ছিল। চিঠিটা এরকম: প্রিয়, দিন কয়েকের জন্য বাইরে যাচ্ছি। তুমি গতকাল যা বললে তাতে আমি বেশ ভীত হয়ে পড়েছি। সত্যি যদি ও সমস্ত ব্যাপারটা জেনে ফেলে থাকে তাহলে আমাদের খুবই অনিষ্টের আশঙ্কা। তবে আমার ধারণা তোমার সন্দেহ অমূলক। সেরকম কিছু হলে ও চুপ করে থাকতো না। যাই হোক, আমি ফিরে এসেই ওর মনকে ঘোরাবার চেষ্টা করব। তুমি ওর হাত থেকে মুক্তি পাবে এ বিশ্বাস আমার আছে, কারণ ওর গতিবিধির ওপর আমি দৃষ্টি রাখছি। বলতে গেলে অন্য ফুলের মধুর সন্ধান আমিই ওকে দিয়েছি। শৈল বিকাশ চৌধুরী। 6 মাস আগেকার লেখা চিঠি, কিন্তু কীরকম হলো? চিঠিটা শৈল বিকাশ অন্য কাউকে লিখেছিলেন, অথচ সেখানা তারই কাছে রয়ে গেছে কেন? তাছাড়া চিঠির ভাষাটাও একটু কেমন কেমন, ঠিক যেন ধরি মাছ না ছুঁই পানি। এই চিঠিটাকে আলাদা করে রেখে এনগেজমেন্ট বুকটা টেনে নিল বাসব। পাতার পর পাতায় তারিখে তারিখে কত লোকের সঙ্গে দেখা করার বিষয় উল্লেখ রয়েছে। এক জায়গায় ওর দৃষ্টি একাগ্র হলো। লেখা রয়েছে 18/2/61, কাল দুপুরে সুমিকে দেখে আসতে হবে। আবার 23/2/61 সন্ধ্যায় 4149-এ ডক্টর করকে ফোন করতে হবে। তিনি ফোন নম্বর রেখে গেছেন। বাংলাতেই সমস্ত কিছু লিখেছেন মিস্টার চৌধুরী। 26/2/61-তে আবার সুমির জন্য কাল রাঁচি যেতে হবে। সুমি কোনো মেয়ের নাম। পুরো নামের শেষ বা প্রথম অংশ নিশ্চয়ই। ভ্রু কুঁচকে বাসব কয়েক মিনিট চিন্তা করল। তারপর টেলিফোন স্ট্যান্ডের কাছে গিয়ে রিসিভার তুলে নিল। ডায়াল করল 4149। থেমে থেমে কয়েকবার রিং হবার পর লাইনের অপর প্রান্ত থেকে সাড়া পাওয়া গেল। হ্যালো, কোথা থেকে কথা বলছেন? আরোগ্য মেন্টাল হসপিটাল থেকে। বাসব লাইন কেটে দিল। তার যা প্রয়োজন তা সে জেনে গেছে। কলকাতার মাইল কয়েকের মধ্যেই এই মেন্টাল হসপিটাল। বছর 3 হলো সরকারের সহযোগিতায় এটা প্রতিষ্ঠিত হয়েছে। খবরের কাগজের মাধ্যমে একথা জানা ছিল বাসবের। সুমি, যার ছবি ড্রয়ারের মধ্যে পাওয়া গেছে, যে মেয়েটির সঙ্গে মিস্টার চৌধুরীর অন্তরঙ্গতা ছিল অথচ যে পাগল হয়ে গেছে, সেই কি? কিন্তু তাপস দত্ত বললেন মেয়েটি কাঁকেতে আছে। এদিকে হাই তুলে উঠে দাঁড়ালো বাসব। ঘড়ির দিকে তাকালো 9:30। এখন আর কোনো বিষয়ে মাথা না ঘামিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লেই হলো। বাসব খাবার ঘরের দিকে রওনা দিল। পরের দিন ভোরে বাসব একটা সাবারবান ট্রেনে চড়ে বসল। ঘণ্টা দেড়েকের বেশি লাগলো না আরোগ্য মেন্টাল হসপিটালে পৌঁছাতে। বেশ খানিকটা কম্পাউন্ড নিয়ে এই হাসপাতালটি। লাল রঙের 3টে বড় বড় বাড়িতে এই হাসপাতাল। দক্ষিণ দিকের বাউন্ডারি ঘেঁষে কোয়ার্টারের শ্রেণী। ডাক্তার, স্টাফ ও অন্যান্যরা ওখানে থাকেন নিশ্চয়ই। গেটের গোড়ায় দারোয়ান ছিল। বাসব তাকে প্রশ্ন করল ডক্টর করের সম্বন্ধে। সে বলল 8 নম্বর কোয়ার্টারে ডাক্তার কর থাকেন, গেলে দেখা হবে। ডাক্তার কর বেশ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছিলেন। চা পর্ব সেরে বাইরের বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন। বাসবকে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। বাসব নিজের পরিচয় দিয়ে মিস্টার চৌধুরীর মৃত্যু সংবাদ জানালো তাঁকে। ডাক্তার কর বললেন, তার মৃত্যু সংবাদ কাগজে পড়েছি, কিন্তু আপনি? তাঁর হত্যার তদন্ত আমি করছি, সেই সূত্রেই আপনার কাছে আমার আশা। আপনার জন্যে আমি কি করতে পারি বলুন? ডাক্তার করের গলা যেন কেঁপে উঠল। গোটাকতক প্রশ্নের সঠিক উত্তর চাই। আমি কথা দিচ্ছি এই ব্যাপারে পুলিশ আপনাকে যাতে আর বিরক্ত না করে সে ব্যবস্থা আমি করব। বাসব বলল, একজন যোগ্য নাগরিক হিসাবে আপনি নিশ্চয়ই চাইবেন মিস্টার চৌধুরীর হত্যাকারী ধরা পড়ুক। তাছাড়া তিনি আপনার পরিচিত লোক ছিলেন। কোন সূত্র ধরে আমি আপনার কাছে এলাম সে প্রশ্ন অবান্তর। মিস্টার চৌধুরী এখানে একটা মেয়েকে রেখেছিলেন। যদিও জানি সে পাগল, তবু আপনাকে কোনো প্রশ্ন করবার আগে যদি আমার সঙ্গে তার দেখা করিয়ে দেন তাহলে বিশেষ উপকৃত হব। আমি আপনার নাম শুনেছি মিস্টার ব্যানার্জি।
এই লাইনের আপনি একজন দিকপাল তা আমি জানি। আপনার কথা রাখতে পারলে আমি খুব খুশি হতাম, কিন্তু তা সম্ভব হচ্ছে না। অবশ্য আমি উপর থেকে অনুমতি আনাতে পারি, শুধু দেরি হবে বলেই। দ্বিধাজড়িত গলায় ডাক্তার কর বললেন, ওপর থেকে অনুমতি আনলেও তার সঙ্গে দেখা করা যাবে না। কারণ? দিন 6 থেকে তাকে পাওয়া যাচ্ছে না। কি বলছেন আপনি? সুমিতা অন্যান্য রোগীর মতো ছিল না। সে বাগানে ঘুরে বেড়াতো, শুধু রক্ষীরা নজর রাখতো তার ওপর। দিন 6 আগে রক্ষীদের অসতর্ক মুহূর্তে সে সরে পড়ে। স্থানীয় পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। আপনি এক্ষুনি বললেন সুমিতা অন্যান্য রোগীর মতো ছিল না, তার অর্থ কি? অর্থ? তাহলে অনেক কথাই বলতে হয়। আমার দৃঢ় ধারণা সুমিতা পাগল নয়। তাকে এখানে আটকে রাখা হয়েছিল পাগল সাজিয়ে। আমি তো কিছুই বুঝতে পারছি না, অনুগ্রহ করে আমায় সমস্ত খুলে বলুন। একটু ভেবে নিয়ে ডাক্তার কর বললেন, আমি প্রায় বছরখানেক হলো এই হাসপাতালে এসেছি। আমি এখানে কাজে যোগ দেওয়ার পরই সুমিতার হাবভাব লক্ষ্য করি এবং তাকে নানাভাবে পরীক্ষা করে বুঝতে পেরেছিলাম মেয়েটি পাগল নয়। আমি উপরওয়ালাকে জানালাম কথাটা। তিনি বললেন, ও কেসটা নিয়ে আপনি মাথা ঘামাবেন না। মেয়েটি যেভাবে আছে তাকে থাকতে দিন। এখানে আপনাকে বলে রাখি, শৈলবিকাশ চৌধুরী এই হাসপাতালের অন্যতম ট্রাস্টি ছিলেন। যাই হোক, মেয়েটির জন্য আমার মন ভারাক্রান্ত হয়ে উঠল। এই পাগলাগারদের মধ্যে মিছিমিছি তাকে কেন আটকে রাখা হয়েছে? শেষে একদিন মিস্টার চৌধুরীকে বললাম, এমনও আভাস দিলাম এই কথা পুলিশের কানে উঠলে তার মান সম্মান সমস্তই নষ্ট হয়ে যাবে। কিন্তু তিনি আমায় বললেন তাকে শিগগিরই এখান থেকে নিয়ে যাবেন। তারপর হচ্ছে হবে করে এতগুলো দিন গড়িয়ে গেল। বাসব বলল, মিস্টার চৌধুরী কি প্রায়ই আসতেন এখানে? সপ্তাহে 2-3 বার তো বটেই। মেয়েটিকে তাহলে 6 দিন হলো পাওয়া যাচ্ছে না? হ্যাঁ। মেয়েটির ঠিকানা জানেন আপনি? না। ধন্যবাদ ডাক্তার কর। উপস্থিত আমার আর কোনো প্রশ্ন নেই, এবার আমি উঠব। সে কি, চা না খেয়ে? না না, ওসব হাঙ্গামা আর করবেন না, আমি 9:56 ট্রেনটা ধরতে চাই। বাসব উঠে পড়ল। ওকে গেট অবধি পৌঁছে দিয়ে গেলেন ডাক্তার কর। চিন্তিত মনে বাসব স্টেশনের দিকে চলল। ও যেসব প্রশ্ন ডাক্তার করকে করবে বলে এখানে এসেছিল তার কোনো প্রয়োজনই পড়ল না, বরং অনেক মূল্যবান সংবাদ সংগ্রহ করে ও ফিরে চলেছে। ড্রয়িং রুমই অপেক্ষা করছিল শৈবাল। বাসবকে ঘরে প্রবেশ করতে দেখেই বলল, শুনলাম ভোরেই বেরিয়ে গিয়েছিলে, কোথায় যাওয়া হয়েছিল? বাসব সিগারেট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে নির্বিকার গলায় বলল, পাগলা গারদে। কেন? ওখানেই নিজের পাকাপাকি ব্যবস্থা করে নেব বলে। শৈবাল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে টেলিফোন বেজে উঠল। বাসব এগিয়ে গিয়ে রিসিভারটা তুলে নিল। হ্যালো, কে? ইন্সপেক্টর রায়? বলুন। ও, সকালেই লেকের জলে লোক নামিয়েছিলেন, রিভলভার পাওয়া গেছে? কি বললেন? ও, কাদার মধ্যে আটকে ছিল। তাহলে দেখা যাচ্ছে আমার অনুমান মিথ্যে হয়নি। আর টেলিফোনের সম্বন্ধে কি হলো? হো, খোঁজ নিয়ে দেখলেন সেদিন 10:30টার সময় মিস্টার চৌধুরীর বাড়ি থেকেই ফোন করা হয়েছিল। আচ্ছা, তো দুটো উত্তরই সন্তোষজনক। শুনুন, আজ সন্ধ্যার সময় চৌধুরীদের পুরনো চাকর হরিহর না হরিপদ কি যেন নাম, তাকে নিয়ে আমার এখানে আসবেন। আচ্ছা, বেশ বেশ, আমি অপেক্ষা করব। বাসব ফোন ছেড়ে দিল। ডাক্তার, শুনলে কথাগুলো? ক্রমে ক্রমে কীরকম অ্যাকিউরেট হয়ে পড়ছি দেখছো তো? কিন্তু এখন একবার বাহাদুরের খোঁজ করতে হয়। শৈবাল বলল, আমি আসার পরই ও বেরিয়ে গেছে। তুমি কতক্ষণ হলো এসেছো? তা ঘন্টা দেড়েক হবে। ও, বাহাদুর তাহলে এক্ষুনি ফিরবে। বাসবের কথা শেষ হবার পরই বাহাদুর ঘরে প্রবেশ করল।
সে পকেট থেকে একটা খাম বার করে বাসবের হাতে দিল। খামের মধ্যেকার কাগজ দেখে নিয়ে বাসব বলল, চলো ডাক্তার, এক কসবা থেকে ঘুরে আসি। ভাই, ক্রমেই তুমি যে রহস্যময় হয়ে উঠছ। কেনই বা তুমি পাগলা গারদে গিয়েছিলে, আর বাহাদুর খামের মধ্যেই বা কি আনলো? বিশেষ কিছু নয়, আমার চিঠি নিয়ে বাহাদুরকে যেতে বলেছিলাম তাপস দত্তর কাছে, সেই মেয়েটির ঠিকানা নিয়ে আসবার জন্য। মিস্টার দত্ত চিঠির উত্তর দিয়েছেন, ঠিকানাও পাঠিয়েছেন ওই সঙ্গে। আর পাগলা গারদের ব্যাপারটা চলো পথে যেতে যেতে বলবো। রং চটে যাওয়া সেকেলে একতলা বাড়ি। কড়ানার্থেই দরজা খুলে দিলেন এক বৃদ্ধা। বৃদ্ধার দেহে বিধবার বেশ, বয়স আন্দাজ করা দুষ্কর। কর্মঠ দেহ, বলিরেখা কণ্টকিত মুখ, বোধহয় এককালে সুন্দরী ছিলেন। বাসব ও শৈবালকে দেখে তিনি কর্কশ গলায় বললেন, কি চায়? এটা কি সুলোচনা দেবীর বাড়ি? আমি সুলোচনা। কি দরকার আপনাদের? শুনেছেন বোধহয় শৈলবিকাশ চৌধুরী নিহত হয়েছেন, সেই সম্পর্কেই। ঠিক সেই সম্পর্কে নয়, অর্থাৎ আমি সুমিতা দেবী ও মিস্টার চৌধুরী সম্বন্ধে গোটা কত কথা আপনার থেকে জেনে নিতে এসেছিলাম। বৃদ্ধা ওদের দিকে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে বললেন, পুলিশের লোক? তোমাদের ওই শৈলবিকাশ চৌধুরী মরে গেছে শুনে আমি খুব খুশি হলাম। না মরলে আমি বোধহয় একদিন বঁটি দিয়ে তার গলাটা কেটে ফেলতাম। তার মতো ছোট লোক আর ইতর এই পৃথিবীতে জন্মায়নি। বাসব বলল, তা হতে পারে, কিন্তু কিন্তু আবার কি? বড় লোকের দালালি? লোকটা মরেও আমাকে জ্বালাচ্ছে। আপনি কি খবর পেয়েছেন সুমিতা দেবীকে পাওয়া যাচ্ছে না? তাকে ধরে রাখবার মতো পাগলা গারদ এখনো এদেশে তৈরি হয়নি। কথাটা বলেই তিনি দড়াম করে দরজা বন্ধ করে দিলেন। বাসব ও শৈবাল মুখ চাওয়াচাই করল। তোমাদের শাস্ত্রে এটাকে কী রোগ বলে ডাক্তার? মৃদু হেসে শৈবাল বলল, মহিলাটি বোধহয় কম্বোফোবিয়ায় ভুগছেন। ওরা ফিরে এলো হ্যাঙ্গারফোর্ট স্ট্রিটে। সারাটা দুপুর বাসব ল্যাবরেটরিতে কাটিয়ে দিল। সুলোচনা দেবীর ওখান থেকে ফিরেই শৈবাল নিজের বাড়ি ফিরে গিয়েছিল। আজ তার ফার্স্ট আওয়ারেই ডিউটি। শৈবাল যখন বিকেলে আবার এখানে এলো, তখন বাসব ড্রয়িং রুমে বসে সিগারেট টানছে। মুখে ওর প্রফুল্ল ভাব। এসো ডাক্তার, সহাস্যে আহ্বান জানালো বাসব। শৈবাল বসতে বসতে বলল, কি হে, এত হাসি হাসি ভাবছে? অনেকখানি এগিয়ে গেছি, আর একটা অবস্ট্রাকশন পার হতে পারলেই হত্যাকারীকে তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো। তুমি বুঝতে পেরেছো কে খুনি? মোটামুটি পেরেছি বই কি। তোমার কি মনে হয় সুমিতা দেবী হত্যাকারী হওয়া সম্ভব? সুমিতা দেবী? কেন নয়? আমরা জানতে পেরেছি তিনি পাগল নন। যে কোনো কারণেই হোক মিস্টার চৌধুরী তাকে ওখানে আটকে রেখেছিলেন, ঘোর অবিচার করেছিলেন তার প্রতি। এতে কি তার মনে প্রতিহিংসার আগুন জ্বলে উঠতে পারে না? তা অবশ্য পারে। তিনি মিস্টার চৌধুরীর মৃত্যুর আগেই পাগলা গারদ থেকে পালিয়ে গেছেন, এতে মোটিভ স্ট্রং হচ্ছে। তবে এখন মহিলাটি কোথায় আছেন বলে তোমার ধারণা? সুলোচনা দেবীর কাছে, সেই রকমই অনুমান করছি। তাহলে পুলিশকে খবর দিলেই তো হয়। বাসব সিগারেটে দীর্ঘ একটা টান দিয়ে নির্বিকারভাবে বলল, কি দরকার? শৈবাল সবসময় বাসবকে বুঝে উঠতে পারে না। সুমিতাকে যদি সন্দেহই হয়, তাহলে তাকে খুঁজে বার করতে দোষ কি? শৈবাল আর ও সম্বন্ধে প্রশ্ন করল না। বলল, তুমি সেদিন সৌর্য বিকাশ চৌধুরীকে নিজের হাতে দাড়ি কামান কিনা প্রশ্ন করছিলে কেন? তার গালে কতগুলো কাটা দাগ দেখে আমায় প্রশ্ন করতে হয়েছিল। এই তদন্তের সঙ্গে ওই কাটা দাগের সম্পর্ক কি? হয়তো কিছু সম্পর্ক আছে। তার মুখে কাটা দাগ দেখে আমি নিশ্চিত হলাম কোনো নাপিতের হাতে এরকম হয়নি। নাপিতের পেশা দাড়ি কামানো, সে কখনো কারুর দাড়ি কামাতে গিয়ে ক্ষতবিক্ষত করতে পারে না।
প্রশ্নের উত্তরে জানলাম তিনি দাড়ি নিয়মিত নিজে কামান, কাজেই কোনো হ্যাবিচুয়েটেড লোক রাত্রে দাড়ি কামালেও নিজের গলা ওইভাবে ক্ষতবিক্ষত করতে পারে না। তাহলে গালের ওরকম অবস্থা হলো কেন? যদি তিনি অন্যান্য কথার মধ্যে বলতেন ভোরে বেরোবার তাড়া থাকায় রাত্রেই দাড়িটা কামিয়ে নিতে গিয়ে গাল কেটে ফেলেছিলেন, তাহলে কোনো সন্দেহ হতো না। কিন্তু কথাটা এড়িয়ে গিয়েই তিনি আমাকে সন্দেহাকুল করে তুলেছেন। আমার দৃঢ় ধারণা দাড়ি কামাতে কামাতে তিনি এমন কিছু দেখেছিলেন যাতে তিনি নার্ভাস হয়ে পড়েন এবং হাত কেঁপে যায় এবং কেটে যায় গালের এখানে ওখানে। কিন্তু কি দেখেছিলেন? ইন্সপেক্টর রায় ঘরে প্রবেশ করলেন এই সময়। তার সঙ্গে আধা বয়সী একটি লোক। তিনি বললেন, হরিহরকে সঙ্গে নিয়ে এলাম। আপাদমস্তক হরিহরকে দেখে নিয়ে বাসব বলল, চৌধুরী বাড়িতে কতদিন কাজ করছো হে? আজ্ঞা 1 বছর করি হবে। ঘিয়ে ভাজা চেহারা হরিহরের, মুখে নির্লিপ্ত ভাব। শৈলবিকাশ বাবু তোমার সঙ্গে কেমন ব্যবহার করতেন? সব বড়লোক মনিব এক ধরনের হয় না কর্তা। বুঝতে পারা গেল হরিহরের কথায় বেশ বাঁধুনি আছে। তা তিনি লোক কেমন ছিলেন? অনেকেই তো তাকে ভালো লোক বলতো। আচ্ছা হরিহর, শৈবাল বাবু ছাড়া ও বাড়িতে আর কারুর বন্দুক আছে কি? আজ্ঞা মেজবাবুর আছে, পিস্তল না কি বলে তাই। বাসব ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলল, আমি হরিহরকে নিয়ে একটু আসছি। ও হরিহরকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মিনিট 10 পর ফিরে এলো একলা। আরে লোকটা কোথায় গেল? ইন্সপেক্টর প্রশ্ন করলেন। তাকে ছেড়ে দিলাম। শৈবাল বলল, ওকে আড়ালে নিয়ে গেলে যে? কিছু কথা ছিল, তোমাদের পরে বলবো খন। কিন্তু লোকটার কথাবার্তা কিরকম দেখেছ? 20 বছর কাজ করছে, তবু মালিকের সম্বন্ধে ধারণা খুব উঁচু নয়। বাসব অল্প একটু হেসে বলল, ইংরেজিতে একটা কথা আছে, নো ম্যান ইজ হিরো টু হিজ ভ্যালে। এবার চৌধুরী বাড়ি থেকে একবার ঘুরে আসা যাক। সকলেই যে যার ঘরে ছিলেন। শুধু তাপস দত্ত অপেক্ষা করছিলেন ড্রয়িং রুমে। বাসব তার কাছে বাহাদুরকে দিয়ে চিঠি পাঠিয়েছিল আজ সন্ধ্যায় এখানে উপস্থিত থাকার বিষয় উল্লেখ করে। মৃত্যুর মতোই নীরব হয়ে রয়েছে চৌধুরীদের বাড়িটা। বাসব বলল, সৌর্য বিকাশ বাবুকে ডাকুন তো। তাপস দত্ত ডেকে আনলেন তাকে। তিনি কোচে এসে বসার পরই বাসব প্রশ্ন করল, আপনার রিভলভারটা নিয়ে আসুন তো। সৌর্য বিকাশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রিভলভার? মানে ইতস্তত করছেন কেন? আপনারা হয়তো বিশ্বাস করবেন না, প্রায় দিন 10 থেকে রিভলভারটা আমি পাচ্ছি না। আমরা পেয়েছি, লেকের জলে পাওয়া গেছে সেটা। কি বললেন? লেকের জলে? আপনার কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে রিভলভারটা চুরি গিয়েছিল ধরে নিতে হবে। কে চুরি করেছিল সন্দেহ করেন? আপনি আর কি উত্তর দেবেন তা আমি জানি। শুনুন মিস্টার চৌধুরী, আপনাকে আমি একটা প্রশ্ন করব। তার উত্তর যদি সঠিক না দেন তাহলে ইন্সপেক্টর আপনাকে থানায় নিয়ে যেতে বাধ্য হবেন। কাঁপা গলায় সৌর্য বিকাশ বললেন, বলুন। সেদিন রাত্রে দাড়ি কামাতে গিয়ে আপনার হাত কেঁপেছিল কেন? কেন আপনি নার্ভাস হয়ে গিয়ে নিজের গাল কেটে ফেলেছিলেন? আমি? ঠিক সেই সময় চন্দ্রবিকাশ ঘরে এলেন। বললেন, যদি কিছু জানা থাকে তাহলে বলো। কেন তুমি মিছিমিছি চেপে যাচ্ছ? তুমি কি চাও না দাদার হত্যাকারী ধরা পড়ুক? তুমি আমাকে উপদেশ দিতে এসো না চন্দ্র। কাকে কি বলবো না বলবো তা সম্পূর্ণ আমার ইচ্ছাধীন। শুনুন মিস্টার ব্যানার্জি, সে কথা চেপে রেখে আর কোনো লাভ নেই। তখন প্রায় 10:30। আমি সবে দাড়ি কামাতে বসেছি। এমন সময় ঘরে প্রবেশ করলেন সুমিতাদি। তার সঙ্গে দাদার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ায় তাকে রাখা হয়েছিল মেন্টাল হসপিটালে। সেই সুমিতাদিকে আমার ঘরে ঢুকতে দেখে ঘাবড়ে গেলাম। রেজারের ঘা লাগলো গালের কোথাও কোথাও। তিনি তখন উত্তেজনায় ফুলছিলেন।
আমাকে প্রশ্ন করলেন, সে কোথায়? বললাম, কার কথা জিজ্ঞেস করছেন? তিনি ঘর থেকে ঝড়ের মতো বেরিয়ে গেলেন। আগে এ কথা আমাদের বলেননি কেন? কেন জানি না, ভুল হয়েছিল। এই সময় দ্বার প্রান্তে হরিহরকে দেখা গেল। তার হাতে বেশ বড় গোছের একটা খবরের কাগজের প্যাকেট। বাসব উঠে গেল, হরিহরকে নিয়ে আড়ালে গেল একটু। মিনিট কয়েক পর আবার যখন নিজের জায়গায় ফিরে এলো, তখন ওর হাতে সেই বড় প্যাকেটটা। এবার আমি আপনাদের একটা চিঠি দেখাবো, হাতের লেখাটা চেনবার চেষ্টা করুন। শৈলবিকাশ চৌধুরীর অফিস ঘরের ড্রয়ারে পাওয়া সেই চিঠিটা বাসব পকেট থেকে বের করলো। সেটা তিনি কাকে যেন লিখেছিলেন বুঝতে পারা যাচ্ছে না। চিঠিটা প্রথম চন্দ্রবিকাশের দিকে এগিয়ে ধরল বাসব। চন্দ্রবিকাশ এক নজর দেখে নিয়ে বললেন, দাদার হাতের লেখা নয়। আমি নিশ্চিতভাবে বলতে পারি তার নাম সই করে চিঠিখানা অন্য কেউ লিখেছে। সৌর্য বিকাশবাবু, আপনি দেখুন তো। চন্দ্র ঠিকই বলেছে, হাতের লেখা বা সই কোনোটাই দাদার নয়। তাপসবাবু, আপনার কি মত? বাসব চিঠিখানা এবার তাপস দত্তর দিকে এগিয়ে দিল। তিনি চিঠিখানা নেড়েচেড়ে বললেন, না, এই চৌধুরীর হাতের লেখা এটা নয়। কার লেখা হতে পারে? তা আমি কি করে বলবো? আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি, মিথ্যার আশ্রয় নেবেন না। নিজের হাতের লেখা চিনতে আপনার কি এতই কষ্ট হচ্ছে মিস্টার দত্ত? নিজের হাতের লেখা? ঘরের মধ্যে মৃদু গুঞ্জন উঠল। তাপস দত্ত কিছু বলবার জন্য মুখ খুলছিলেন, কিন্তু তার আগেই বাসব বলল, প্রতিবাদ করবার চেষ্টা করবেন না। আজ সকালে আমার বাহাদুরের হাত দিয়ে যে চিঠি আপনি পাঠিয়েছিলেন, সেই হাতের লেখার সঙ্গে এই চিঠির লেখার হুবহু মিল আছে। শুধু তাই নয়, আমি এও জানি চিঠিখানা আপনি কাকে লিখেছিলেন। পরস্ত্রীকে। মিস্টার ব্যানার্জি, ভুলে যাবেন না আপনাকে অ্যাপয়েন্টেড আমি করেছি। এত দুর্বল স্মরণশক্তি আমার নয়, কিন্তু আপনি আমার সম্বন্ধে কিছু ভুল ধারণা নিয়ে আছেন মিস্টার দত্ত। আপনি আমাকে অ্যাপয়েন্টেড করেছেন বলে আপনার সমস্ত দোষ ত্রুটি আমি ওভারলুক করব, এর কোনো সঙ্গত কারণ আছে কি? ঠিক এই সময় ঝনঝন শব্দে কাঁচ ভাঙার শব্দ পাওয়া গেল। পর মুহূর্তে নারীকণ্ঠের তীব্র চিৎকার। সকলে সচকিত হয়ে উঠলেন। তারপর শব্দ লক্ষ্য করে ছুটে গেলেন সকলে। শব্দটা যেন মিসেস চৌধুরীর ঘর থেকে এলো। অনুমান মিথ্যে নয়, খাটের ওপর উপুড় হয়ে পড়ে আছেন রত্নমালা চৌধুরী। সকলকে দেখে তিনি কোনো রকমে উঠে বসলেন। ভয়ে তার মুখ শুকিয়ে উঠেছে। সৌর্য বিকাশ তাঁর কাছে গিয়ে বললেন, কি হয়েছে বৌদি? ভীতভাবে তিনি বললেন, বাগানের দিকে জানলার কাঁচ ভেঙে কে যেন আমায় দেখলো। কে? কে ছিল? তুমি বুঝতে পারোনি? বোধহয় সুমিতা। সুমিতা দি? চন্দ্রবিকাশ বাগানের দিকে ছুটে যাচ্ছিলেন। বাসব তাকে বাধা দিয়ে বলল, এখন বাগানে গিয়ে লাভ নেই। আপনার সুমিতাদিকে আর ওখানে পাবেন না। ও ফিরে দাঁড়ালো ইন্সপেক্টরের দিকে। আমি ভেবেছিলাম আজ বোধহয় কাজ গুটিয়ে ফেলতে পারবো না, কিন্তু হরিহরের অনবদ্য সহযোগিতা পেয়ে এই রহস্যের উপর জবনিকা এখনই ফেলে দেওয়া সম্ভব হচ্ছে। আপনিও নিশ্চয়ই সেই বিশেষ ব্যক্তিটির হাতে হ্যান্ডক্যাপ পরানোর জন্য উদ্গ্রীব হয়ে আছেন। হ্যাঁ, আমি বলবো, এখনই বলবো মিস্টার চৌধুরীর হত্যাকারী কে। এখন তিনি আমাদেরই সঙ্গে এই ঘরে উপস্থিত রয়েছেন। ইন্সপেক্টর রায় বললেন, কার কথা আপনি বলছেন মিস্টার ব্যানার্জি? আপনারা সকলে বসুন। হত্যাকারীর নাম বলবার আগে আমি আরও গোটা কত কথা বলবো। সকলে বসলেন। বাসব আবার বলল, আপনাকে আগেই বলেছিলাম মিস্টার চৌধুরীকে হত্যাকারী আংটি, ঘড়ি ইত্যাদির জন্য হত্যা করেনি। তার ছিল অন্য উদ্দেশ্য। এখনও আমি সেই কথারই পুনরাবৃত্তি করছি। সেই সঙ্গে জানিয়ে রাখছি, হত্যার উদ্দেশ্য কারুর প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিলেন মিস্টার চৌধুরী, কাজেই তাঁকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। এখন প্রশ্ন হচ্ছে, হত্যাকারী কে? আপনারা আমার হাতে একটা কাগজের মোড়ক দেখছেন। এর সাহায্যেই হত্যাকারীকে সকলের সামনে আমি তুলে ধরব।
সকলে উৎসুক হয়ে বাসবের হস্তস্থিত মোড়কটার দিকে তাকালো। বাসব মোড়কের কাগজটা খসিয়ে ফেলে বলল, এই সেই ক্যাঙ্গারুর চামড়ার ওভারকোট যা পরে সেদিন হত্যাকারী মিস্টার চৌধুরীকে হত্যা করেছিল। ব্যাপারটা কিভাবে ঘটেছিল এবার আপনাদের বলি। 10:30টার সময় হত্যাকারী মিস্টার চৌধুরীকে বিয়েবাড়িতে ফোন করে বলে সে তার জন্য লেকের অমুক জায়গায় অপেক্ষা করছে, বিশেষ কথা আছে। মিস্টার চৌধুরী সরল মনে নির্দিষ্ট জায়গায় আসেন। হত্যাকারী তাঁর অপেক্ষায় কেয়াঝাড়ের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। সেই সময় কাঁটায় খোঁচা লেগে কোটের কিছুটা চামড়া ছিঁড়ে যায়। সে আগেই সৌর্যবাবুর রিভলভারটা হাতিয়ে রেখেছিল। মিস্টার চৌধুরী এসে পড়বার পর তাঁর সঙ্গে তার কথা হতে থাকে। সে সময় হত্যাকারী ব্রিজের রেলিংয়ে ঠেসান দিয়ে দাঁড়িয়েছিল, আর রেলিংয়ের কাঁচা রং তাই তার কোটে লেগে যায়। আপনারা তাকিয়ে দেখুন আমার কথা ঠিক কি না। ওভারকোটের পিছন দিকে রূপলি রং লেগে রয়েছে আড়াআড়িভাবে। সকলে দেখলেন, কেউ কিছু বললেন না। পরিপূর্ণ নীরবতা বিরাজ করতে লাগলো ঘরের মধ্যে। আপনারা কেউ কিছু বলছেন না, বেশ, আমি প্রশ্ন করছি, সৌর্যবাবু এই কোটটা কার বলতে পারেন? সৌর্য বিকাশ মাথা নত করলেন। চন্দ্রবাবু আপনি? তিনিও মাটির দিকে তাকিয়ে বসে রইলেন। তাপসবাবু আপনি কিছু বলবেন? তাপস দত্তও নীরব রইলেন। বাসব বলল, আশা করেছিলাম আপনারা সত্যি কথা বলবেন, যে ক্ষেত্রে এই কোটটি আপনাদের অপরিচিত নয়। মিসেস চৌধুরী আপনি কিছু বলবেন? রত্নমালা চৌধুরী কাঁপা গলায় বললেন, আমি? হ্যাঁ আপনি। এই কোটটি আপনার ছাড়া আর কার হতে পারে? সকলেই কোটটি দেখবার সঙ্গে সঙ্গে প্রকৃত ব্যাপারটা আঁচ করেছেন। তবু আমি পরিষ্কার করে বলি, আপনি রত্নমালা চৌধুরী আপনার স্বামী শৈল বিকাশ চৌধুরীকে স্বার্থ অনুকূলে হত্যা করেছেন। রত্নমালা কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। সারা শরীর তাঁর কাঁপছে। এই শীতেও অজস্র ঘামের ফোঁটায় ক্রমেই ভিজে উঠছে মুখ। মিসেস চৌধুরী, আমি জানি অন্তর্দ্বন্দ্বের শেষ ধাপে এসে দাঁড়িয়েছেন আপনি। এই রকম একটা গর্হিত কাজ করার পর আপনার মন অনুশোচনায় ভরে রয়েছে। স্বামীর কাছ থেকে বারবার উপেক্ষা পেয়ে আপনার মন মোড় নিয়েছে, আর সেই দুর্বলতার সুযোগ নিয়েছিলেন তাপসবাবু। আপনাদের দুজনের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু সমস্ত সাবধানতাকে ছাপিয়ে শৈল বিকাশের চোখে একদিন এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল, এবং এরপর আপনাদের দুজনের মধ্যে কি হয়েছিল আমি জানি না, তবে এটুকু অনুমান করতে পারি আপনি নিজে ভালোভাবে বাঁচবার জন্য মিস্টার চৌধুরীকে পদ থেকে সরাবার পরিকল্পনা করেছিলেন। তারপরই ঘরের মধ্যে এখনও পরিপূর্ণ নীরবতা। শুধু রত্নমালার চোখ বেয়ে গড়িয়ে পড়ল অজস্র জল। বিছানায় মুখ রেখে ফুলে ফুলে কাঁদতে লাগলেন তিনি। ইন্সপেক্টর রায় উঠে দাঁড়ালেন, একটু ইতস্তত করে বললেন, মিসেস চৌধুরী, আমার সঙ্গে আপনাকে থানায় যেতে হবে, বাইরে গাড়ি অপেক্ষা করছে। পরের দিন সন্ধ্যায় হ্যাঙ্গারফোর্ট স্ট্রিটের বাড়িতে ড্রয়িং রুমে বসে বাসব, শৈবাল এবং ইন্সপেক্টর রায় গল্প করছিলেন। মিসেস চৌধুরী কনফেস করেছেন সেই কথাই বলছিলেন ইন্সপেক্টর। শৈবাল বলল, তুমি ধরলে কিভাবে মিসেস চৌধুরী মার্ডারার? বাসব বলল, আমি ঠিক ধরব বলে ধরিনি, ভদ্রমহিলা দৈবাত আমার চোখে পড়ে গেছেন। কীরকম? চৌধুরী বাড়িতে তদন্তে যাওয়ার পর আমি যখন সকলের সঙ্গে কথা বললাম তখনও কারোর ওপর সন্দেহ করতে পারিনি, কিন্তু মিস্টার চৌধুরীর অফিস ঘরে যে 3টি জিনিস সংগ্রহ করলাম তাতেই অনেক কিছু পরিষ্কার হয়ে গেল। এখানে আমি বলে রাখি, ডাইরেক্ট কোনো প্রমাণ আমি মিসেস চৌধুরীর বিরুদ্ধে সংগ্রহ করতে পারিনি। যাই হোক, তিনি কনফেস করেছেন, কাজেই সমস্ত গোলমাল মিটে গেছে। এখন প্রকৃত ব্যাপারটা বলি। মিস্টার চৌধুরীর অফিস ঘরের ড্রয়ার থেকে যে বিশেষ চিঠিখানা পেয়েছিলাম তার থেকে 3টে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেল। একটা নিশ্চয়ই মিস্টার চৌধুরীর, বাকি 2টো কার?
তাছাড়া মিস্টার চৌধুরী কাউকে চিঠি লিখে আবার চিঠিখানা নিজের কাছে রেখে দেবেন কেন? আমি ভাবতে লাগলাম। হঠাৎ একটা সম্ভাবনার কথা আমার মনে জাগলো। আচ্ছা, এমন তো হতে পারে এই চিঠিটা মিস্টার চৌধুরীর নাম দিয়ে কেউ অন্য কাউকে লিখেছিল। তাই বোধহয় 3টি ছাপ পাওয়া যাচ্ছে চিঠির কাগজে। সমস্যা আমার চোখের উপর উত্তরোত্তর ঘন হতে লাগলো। এই চিঠিটা কি খুনের ব্যাপারে আলোকপাত করতে পারবে? আমি প্রত্যেকের হাতের লেখা সংগ্রহ করতে ব্যস্ত হলাম। সুমিতা দেবীর বাড়ির ঠিকানা তাপস দত্ত আমাকে দেবেন বলেছিলেন, কাজেই তাঁকে দিয়েই কাজ আরম্ভ করা গেল। একটা চিঠি দিয়ে আমি বাহাদুরকে পাঠালাম তাঁর কাছে। তিনি একটা চিঠি লিখে আমাকে জানালেন সুমিতা দেবীর ঠিকানা। চিঠিটা পেয়েই আমি হাতের লেখা সম্বন্ধে নিশ্চিত হলাম। ড্রয়ারে পাওয়া চিঠির হাতের লেখা অবিকল এক। এবার আমি সুমিতা দেবীর ছবি থেকে হাতের ছাপ তোলার চেষ্টা করলাম। ছবিখানা হাতে নিয়ে দেখেছিলেন মিসেস চৌধুরী, কাজেই তাঁর হাতের ছাপ পাওয়া গেল এবং তাঁর হাতের ছাপের সঙ্গে চিঠিতে পাওয়া হাতের ছাপের হুবহু মিল হলো। এবার আমি মোটামুটিভাবে ব্যাপারটা আঁচ করে নিলাম। স্ত্রীকে ভালোবাসতেন না মিস্টার চৌধুরী, উপেক্ষা আর অবজ্ঞাই দেখাতেন বোধহয় তাঁকে। এই কারণেই বোধহয় তাপস দত্ত আর তাঁর মধ্যে অন্তরঙ্গতা হয়। তাপস দত্ত তাঁকে প্রয়োজন বোধে শৈলবিকাশ চৌধুরীর নাম সই করেই চিঠি দিতেন। এইভাবেই চলছিল, চলতেও বোধ হয়, যদি না আমার পাওয়া চিঠিটা মিস্টার চৌধুরী হাতে পেতেন। নিশ্চয়ই তিনি এ বিষয়ে স্ত্রীকে কিছু বলেছিলেন এবং এই বলবার জন্যই তাঁকে মৃত্যুবরণ করতে হলো। বাসব একটু থেমে আবার আরম্ভ করলেন। আমার সন্দেহ গিয়ে পড়ল তাপস দত্তর ওপর, কারণ তাঁর পক্ষেই মিস্টার চৌধুরীকে মেরে পথ পরিষ্কার করা সম্ভব। কিন্তু ক্যাঙ্গারুর চামড়ার সেই টুকরোটা গোলমাল বাঁধালো। আমি একটা বিষয়ে নিশ্চিন্ত ছিলাম, চামড়াটা চশমার খাপ বা সুটকেসের নয়, কারণ খুনি খুন করার সময় সুটকেস বয়ে নিয়ে যাবে কেন? আর চশমার খাপের চামড়া হলে টুকরোটা ওভাবেই বা ওখানে ছিঁড়ে পড়ে থাকবে কেন? আমি আবার অস্ট্রেলিয়ান ট্রেড কমিশনে গেলাম। ওখানে গিয়ে খোঁজ নিলাম ক্যাঙ্গারুর চামড়ার পোশাক তৈরি হয় কিনা। তাঁরা বললেন জ্যাকেট ইত্যাদি তৈরি হয়। আমার বুঝতে বিলম্ব হলো না, হত্যাকারীর গায়ে ওভারকোট ছিল। কেয়া গাছের কাঁটায় লেগে ওই চামড়াটুকু ছিঁড়ে যায় কোনো সময়। ওভারকোটটা কার এ সম্বন্ধে নিশ্চিত হবার জন্য আমি হরিহরের সাহায্য নিলাম। প্রথমে সে কিছুতেই কিছু বলতে চায় না। শেষে তার হাতে 2 10 টাকার নোট গুঁজে দিতেই বলল, এই ধরনের কোট বৌমার আছে। আর একটা নোট তার হাতে গুঁজে দিতেই সে রাজি হলো আমায় কোটটা এনে দেখাতে। এরপর আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। তাছাড়া শৌর্য বিকাশের রিভলভার বাইরের লোক তাপস দত্তর পক্ষে চুরি করা খুবই কষ্টকর, অথচ এই কাজটা সহজেই করতে পারেন মিসেস চৌধুরী। এর পরের ঘটনা সকলের চোখের সামনেই ঘটেছে। ইন্সপেক্টর বললেন, মিসেস চৌধুরী মিস্টার চৌধুরীকে লেকের কাছে ডেকে নিয়ে গিয়েছিলেন কি বলে? এ বিষয়ে আমি সঠিক কিছু বলতে পারবো না, তবে মনে হয় তিনি বোধহয় বলেছিলেন সুমিতা হাসপাতাল থেকে পালিয়ে এসেছে, তাকে আমরা লেকের অমুক জায়গায় আটকে রেখেছি, তুমি তাড়াতাড়ি চলে এসো ইত্যাদি। আবার অন্য কোনো কথাও বলে থাকতে পারেন। কিন্তু একটা বিষয় তুমি মোটেই উল্লেখ করলে না, শৈবাল বলল। কোন বিষয়? সুমিতা দেবী সংক্রান্ত বিষয়। ওটা একটা আলাদা ইস্যু ডাক্তার। আমি এই খুনের সঙ্গে ব্যাপারটাকে জড়িয়ে ফেলেছিলাম। অবশ্য অস্বীকার করছি না যে এই ব্যাপারে কোনো রহস্য নেই। মিস্টার চৌধুরী কেন একটি সুস্থ মেয়েকে পাগলাগারদে আটকে রেখেছিলেন তার নিশ্চয়ই কোনো সঙ্গত বা অসঙ্গত কারণ আছে, তবে তার সঙ্গে এই খুনের কোনো সম্পর্ক নেই। অথচ কোইন্সিডেন্স দেখো, ঠিক এই সময়েই সুমিতা দেবী পাগলাগারদ থেকে অদৃশ্য হয়েছিলেন। গতকাল তাহলে সত্যিই সুমিতা দেবী মিসেস চৌধুরীর জানলা ভেঙেছিলেন? সত্যি হতেও পারে। তাঁর অজানা নয় মিস্টার চৌধুরীর হত্যার কথা। হয়তো এসেছিলেন মিসেস চৌধুরীকে কিছু বলতে, হয়তো তিনি মিসেস চৌধুরীকে সন্দেহই করেছিলেন। ইন্সপেক্টর বললেন, লোকে যা বলে মিথ্যে বলে না। কোন বিষয়? আপনার প্রতিভার বিষয়। অল্প একটু হাসল বাসব।
বাহাদুর সেই সময় ট্রেতে কফির পেয়ালা সাজিয়ে ঘরে প্রবেশ করল। এতক্ষণ আপনারা শুনছিলেন রহস্যভেদী বাসব সিরিজের গোয়েন্দা গল্প অন্তরালে। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখতে ভুলবেন না, যাতে করে আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সহজেই আপনি পেতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।